ক্লিয়ার? সাউন্ড ওকে? আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এর ফিয়ারলেস বায়ো ওয়ারিয়র্স সবার কি অবস্থা? সবাই কেমন আছো? পড়াশোনা ঠিকঠাক মতো যাচ্ছে কিনা? এবং বিগত ক্লাসগুলাতে যা পড়িয়েছি এবং একটা এক্সট্রা ক্লাস দিয়েছি সেই ক্লাসটা দেখেছো কিনা? সেটা আমাকে জানাও। এবং শুধু বায়োলজি নয়, তোমার কলেজ লাইফের পড়াশোনা কেমন যাচ্ছে? আমরা গতকালকে একটা আস্ক মি এনিথিং সেশন নিলাম। যেখানে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলেছি। প্রায় ১ দিন প্রায় ৩০ ঘন্টা অতিবাহিত হয়েছে তারপর। এই ৩০ ঘন্টায় তুমি কি তোমার প্রশ্নের উত্তরগুলা খুঁজে তোমার জীবনটাকে একটা লাইনে নিয়ে আসার চেষ্টা করছো কিনা? বা প্রবলেম গুলার সলিউশন করার চেষ্টা করছো কিনা? সেটা আমাকে জানাও। যারা বলেছো আস্ক মি এনিথিং সেশন দেখো নাই, তারা অবশ্যই দেখে নিবা। অ্যাপে আছে, আমি দেখেছি এবং একটা এক্সট্রা ক্লাসও নিয়েছি, সেই ক্লাসটাও দেখবা। এক্সট্রা ক্লাস ওয়াস অ্যামেজিং। ঠিক আছে, গুড। থ্যাংক ইউ। দেখো, আমি আমার জায়গা থেকে এক্সট্রা কিছু দিতে তোমাদের জন্য রাজি আছি। যেমন ধরো এখন রাইট নাও আই এম নট ফিলিং দ্যাট মাচ গুড। আমি একটু সিক ফিল করছি। আ কথা বলতে খানিকটা কষ্ট হচ্ছে। বাট স্টিল আমি ক্লাসটা পেছাই নাই। আমি চাচ্ছিলাম যে তোমরা একটা ক্লাস পেছানো মানে তুমি একটা ক্লাস পিছিয়ে যাওয়া। সো যেহেতু কথা বলতে পারছি, ওকে, লেটস কন্টিনিউ দ্য ক্লাস। ক্লাসটা শেষ করি। ঠিক আছে? সো আজকের ক্লাসের শুরুতে আমি ২ টা কথা বলব। একটা হচ্ছে, যেহেতু আমি 100% ফিট অনুভব করছি না, বাট আমি চাচ্ছি না পিছিয়ে যাই। সো আমি পরিপূর্ণ চেষ্টা করব আজকের টপিকগুলো খুব ভালো করে শেষ করে দেওয়ার। বাট তোমাদের একটা কথা দিতে হবে, আজকে ভাইয়াকে খুব বেশি জ্বালাবা না তোমরা। তোমরা ভালো জ্বালাও না। আজকে ভাইয়াকে খুব বেশি জ্বালাবা না। আমি ধীরে সুস্থে আস্তে ধীরে সবকিছু পড়ায়া দিব। কিন্তু তোমাদের কমেন্ট আজকে হয়তো কম পড়ব। এটার জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি। এবং তোমরা মন খারাপ করবে না, আজকে ভাইয়াকে তোমরা সাপোর্ট করবে। ভাইয়ার সাথে কোঅপারেটিভ ওয়েতে ক্লাসটা শেষ করবে। সেই কথাটা দিচ্ছ কিনা? ওকে। সেকেন্ডলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের সাথে সপ্তাহে একটা করে আমার ক্লাস থাকে, রাইট? সপ্তাহে একটা করে ক্লাস থাকে। সো নেক্সট স্যাটারডে যে ক্লাসটা থাকবে, এটা যদি আমি এমন করি যে নেক্সট স্যাটারডে যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা তোমাদের জন্য আগে থেকেই, ধরো স্যাটারডে ক্লাস, আমি হয়তো যেদিন ফ্রি থাকবো সেই দিন ওই ক্লাসটা সুন্দর করে ওই যে রেকর্ড করে একটা একটা এক্সট্রা ক্লাস করেছো না, সেই রেকর্ড করে রেখে দিব। তোমাদের ক্লাস টাইমে তোমাদের এখানে আপলোড হয়ে যাবে। তোমাদের ক্লাস টাইমে তোমাদের এখানে আপলোড হয়ে যাবে। এতে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? যে নেক্সট স্যাটারডের ক্লাসটা ভাইয়া আগেই আমাদের সুন্দর করে রেকর্ড করে ফেলবে। দেন ওই স্যাটারডেতে আমরা ক্লাস টাইমেই ক্লাসটা পেয়ে যাব। যদি ভাইয়ার কিছু বিসিএস রিলেটেড কাজ থাকে বা পোস্টিং রিলেটেড কাজ থাকে সেই ক্ষেত্রে। এতে তোমরা ওকে আছো কিনা? আচ্ছা বলো ওকে আছো কিনা? এইটা হ্যাঁ বা না। ওকে থাকলে লেখো ওকে। আর যদি ওকে না থাকো তাহলে বলো যে ভাই ওকে, ওকে না। ওকে, ওকে। বুঝলা না? যে যদি আমার আর্লি মানে ইমার্জেন্সি একটা কাজ পড়ে যায়, ওই স্যাটারডেতে একটা থাকতে পারে, পসিবিলিটি আছে। সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম ওই স্যাটারডেতে আমরা ডিএনএ রেপ্লিকেশনটা পড়বো। ওইটা আগে থেকে সুন্দর করে গুছিয়ে তোমাদের পড়ায় রাখি। তোমরা পরে জাস্ট ক্লাসটা দেখে নিবা। বুঝছো? ওইটা হবেই বলছি না, বাট একটা পসিবিলিটি আছে। সো আগেই তোমাদের বলে রাখলাম। কারণ আমি বিশ্বাস করি যে আমার স্টুডেন্টরা আমাকে অনেক ভালোবাসে। তাই তাদের প্রতি দায়বদ্ধতা আমার অনেক বেশি। সো যাই করি না কেন তোমাদের ভালোর জন্যই করতে হবে এবং তোমাদের সাথে কমিউনিকেট করে করতে হবে। বুঝছো? আচ্ছা, অসুবিধা নাই। শাবাশ, থ্যাংক ইউ। আর পোল দিব? আচ্ছা। এই হাফেজ, একটা পোল দাও না। আচ্ছা, পোল দিচ্ছি। পোল দিচ্ছি, সমস্যা নেই। খালি ইয়েস নো। যাদের মনে হচ্ছে আচ্ছা ভাই আপনার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে একটা ক্লাস এভাবে আমরা করে নিব, কোনো সমস্যা নাই। বাট ট্রাস্ট মি, ওই ক্লাসটা যে আমি নিব রেকর্ডেডটা, ওইটাও কয়েকবার বলে নিব। এই এক্সট্রা ক্লাস দেখছো না? এরকম দারুণভাবে নিব। তোমাদের কোনো প্যারাই হবে না বুঝতে। এটা হবেই বলছি না, বাট যদি হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা? কারণ আমি চাচ্ছি এই চ্যাপ্টারটা পুরোটা আমি শেষ করি তোমাদের। হ্যাঁ, এখন ইয়েস নো বলো।
ওকে রবিন, ক্লোজ করে দাও। আচ্ছা, মানে কত পার্সেন্ট? আচ্ছা, মানে মোটামুটি 60-65 জন বাদ দিয়ে সবারই সমস্যা নাই। আচ্ছা, ওই 65 এর একটু বলো কি সমস্যা। আচ্ছা ঠিক আছে। একজন বলছে ভাই আমি আপনার কথা মতো আজকে সকাল 5টায় উঠছি, আমার দিনটা অনেক বড় এবং ইফেক্টিভ মনে হচ্ছে। গুড, এটা কন্টিনিউ করো। তুমি 7 দিন 10 দিন কন্টিনিউ করো, দেখবা ইনশাল্লাহ তোমার আর কোনো প্রবলেম হবে না। বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা পড়াশোনা শুরু করি। তো যেহেতু বললাম যে ভাই একটু অসুস্থ ফিল করছে, তোমাদের কথাবার্তা আজকে একটু কম শুনবো আমি, মানে কমেন্ট কম পড়বো। বাট ট্রাস্ট মি, তুমি আমার কথাগুলো শোনো, নর্মালি যেভাবে আমার ক্লাসটা বোঝো ঠিক সেম ভাবে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝে যাবো সবকিছুই, কোনো কিছুই কঠিন মনে হবে না। আর তোমাদের সাথে কিন্তু এই চ্যাপ্টার বা এই জিনিসগুলো আমি আগে পড়ছি, আগে পড়াইছি। কখন বলো তো? তোমাদের রিভিশন কোর্সে, তোমাদের ক্লাস 10 এ বংশগতি বিবর্তন, ওই ক্লাসটা মনে হয় আমি নিছিলাম। মনে করে দেখো যারা যারা ছিলা, প্রায় 3.5 ঘন্টার একটা ক্লাস নিছিলাম, সেইখানে এই জিনিসগুলো আমরা অসাধারণভাবে ব্যাখ্যা করছিলাম। মনে পড়ে? যারা রিভিশন কোর্সে ছিলা, এসএসসি 25 হিসেবে ছিলা। ওয়ান শট নিয়েছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে। অনেকেই ছিল, অনেকেই ছিলে। সো দেখবা আমাদের সবকিছুই ইজি মনে হবে আজকে। তাহলে আমি এখন কমেন্টটা অফ করে দিচ্ছি, হ্যাঁ? ভাই এই চ্যাপ্টার শেষ হইতে আর কয়টা ক্লাস লাগবে? ভাইয়া আপনার আস্ক মি এনিথিং সেশন করার পর থেকে নিজেকে নতুন ভাবে দেখছি। গুড, গ্রেট, এটাই তো আমার কৃতিত্ব, বলো তো? এটাই আমার কৃতিত্ব। ইয়াসমিন তোমার নাম পড়লাম, ওকে। আবুল বাসা 4:30টায় উঠি, ঠিক আছে ঠিক আছে। তাহলে সবার কথাবার্তা বললাম। আমি বেশি কথা না বলি, বাকি এনার্জিটুকু যা আছে সেটা অ্যাকচুয়ালি আমি ক্লাসে দিই, ঠিক আছে? আমি কমেন্ট অফ করে দিচ্ছি। তোমরা ভাইয়ার কথাগুলো শোনার চেষ্টা করো। আচ্ছা, আজকে একজনের ফার্স্ট ডে, ওয়েলকাম টু শিখো, ওয়েলকাম টু শিখো। তুমি ভালো জায়গায় এসেছো, ইনশাল্লাহ আমরা শিখবো এবং একসাথে জিতবো, হ্যাঁ? ঠিক আছে, আসো আমরা পড়াশোনা শুরু করি। তো আমি সবসময় যেটা বলি, আমরা একটা ক্লাস শুরু করার আগে গত ক্লাসে কি পড়েছিলাম সেটা একটু রিক্যাপ করব, সেটা একটু রিভিশন দিব, ঠিক আছে? তো আমাদের প্রথম সেশন হচ্ছে কুইক রিক্যাপ সেশন। চলো আমরা কুইক রিক্যাপ করে ফেলি। আমরা এক্সট্রা ক্লাসের আগে যে একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে আমরা নিউক্লিয়াস এবং ক্রোমোজোম নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? নিউক্লিয়াস নিয়ে আলোচনা করেছিলাম। নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক, কোষের প্রাণকেন্দ্র, কোষের কেন্দ্রিকা, এইখান থেকে সবকিছু নিয়ন্ত্রিত হয়। এই নিউক্লিয়াসটা সুগঠিত হতে পারে, আবার সুগঠিত নাও হতে পারে। সুগঠিত হয় না আদিকেন্দ্রিক বা ব্যাকটেরিয়াতে, আর সুগঠিত হয় কোথায়? আমাদের এখানে সুকেন্দ্রিকে, রাইট? আমাদের গরু ছাগলের, উন্নত উদ্ভিদের, এদের ক্ষেত্রে এই নিউক্লিয়াস সুগঠিত বলতে আমরা বুঝিয়েছিলাম নিউক্লিয়াসের বাহিরে কি থাকবে? নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, যেটার পর্দা থাকবে কয়টা? দুইটা, দ্বিস্তরী একটা পর্দা। ওই মেমব্রেনের মধ্যে কিছু নিউক্লিয়ার ছিদ্র থাকবে। এই ছিদ্রগুলা একটা অ্যাঙ্কর প্রোটিনের সাথে 8টা স্পোকের মতো করে প্রোটিন বা গ্র্যানিউলার প্রোটিন দিয়ে নিয়ন্ত্রিত হবে। এই ছিদ্র পথে কি হবে? নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমের বিভিন্ন জিনিসের আদান প্রদান ও যোগাযোগ রক্ষা করা হবে। ওকে, আমরা পড়েছিলাম নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবদ্ধ একটা হলুদ তরল দেখেছিলাম 3D অ্যানিমেশনে, গত ক্লাসে খেয়াল করবা লেকচার 4-এ। সেইখানে আমরা কি দেখেছিলাম? নিউক্লিওপ্লাজম দেখেছিলাম, যেটা নিউক্লিয়ার রেটিকুলাম ও নিউক্লিওলাসকে ধারণ করে রাখে। এই নিউক্লিওপ্লাজমের অপর নাম ছিল ক্যারিওলিম্ফ, যেটা ছিল অ্যামরফাস এবং সাইটোপ্লাজম থেকে ভিন্ন। তোমরা অনেকে হোমওয়ার্ক জমা দিয়েছিলে সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমের পার্থক্য, যারা জমা দিয়েছো থ্যাংক ইউ। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে ভেসে থাকে কি বলতো? নিউক্লিয়ার রেটিকুলাম, যেগুলোকে আমরা বলছি কি ক্রোমাটিন তন্তু, ঠিক আছে?
এই নিউক্লিয়ার রেটিকুলামগুলো বেসিকলি ক্রোমোজোম, এরা ডিএনএ দিয়ে তৈরি এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি, আমরা পরবর্তীতে দেখছি। এই নিউক্লিয়ার রেটিকুলামের মধ্যে একটা অঞ্চল থাকে NOR, নিউক্লিওলাস অর্গানাইজিং রিজিয়ন। এই নিউক্লিওলাস অর্গানাইজিং রিজিয়নগুলা আলটিমেটলি কি করে, একটা গাঢ় অঞ্চলের তৈরি করে, যেটাকে বলা হয় নিউক্লিওলাস। অনেক কোষে নিউক্লিওলাস থাকে না। নরমালি কোষের 10 থেকে 15% থাকে নিউক্লিয়াস, কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে 90%ই হয় নিউক্লিয়াস। একটা কোষে সাধারণত একটা নিউক্লিয়াস থাকে, আবার একাধিক নিউক্লিয়াসেও থাকতে পারে। এই একাধিক নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে আমরা বলি সিনোসাইটিক। আমাদের মাংসপেশির কোষ, কিছু শৈবাল ছত্রাকের কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। একাধিক নিউক্লিয়াস কখন থাকবে? যখন নিউক্লিয়াসের বিভাজন হলেও সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস হয় না, তখন একাধিক নিউক্লিয়াস একটা সাইটোপ্লাজমের মধ্যে আছে। ঠিক আছে? ইটস লাইক তোমার ভাই বোন হলো 4টা, কিন্তু তোমাদের রুম আলাদা করা হলো না, একটা রুমে 4 জন আছে, এই টাইপের। ঠিক আছে? আচ্ছা, তারপর প্রাণীর ক্ষেত্রে যদি একাধিক নিউক্লিয়াস থাকে তখন আমরা সেটাকে বলি প্লাজমোডিয়াম। আচ্ছা, সো এইটা কাইন্ড অফ ছিল নিউক্লিয়াস নিয়ে রিক্যাপ। সো মোটামুটি তোমরা আইডিয়া করতে পারছো আমরা কি কি পড়েছিলাম। আমরা সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম অনেক কিছুই। ক্রোমোজোম, ক্রোমোজোম নিয়ে আমরা বলেছিলাম ক্রোমোজোম বেসিক্যালি কি, বংশগতির ধারক ও বাহক। যেটা কি দিয়ে তৈরি? যেটা নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড আজকে আমরা পড়বো। নিউক্লিক অ্যাসিড হয় দুই ধরনের, বাচ্চাকালে পড়ে এসেছো, ডিএনএ এবং আরএনএ। যাদের ক্ষেত্রে, যারা উন্নত জীব, উন্নত উদ্ভিদ বা প্রাণী, তাদের ডিএনএ থাকে, ডিএনএ প্রধান নিউক্লিক অ্যাসিড। আর যাদের ডিএনএ থাকে না, ডিএনএ নাই, তাদের তো একটা ব্যাকআপ লাগবে, কিছু না কিছু দিয়ে তো চালাইতে হবে। ভাত নাই, ভাতের মার বদলে খেতে হবে, রুটি খেতে হবে। তাদের ডিএনএ থাকে না, তাদের ক্ষেত্রে আরএনএ হচ্ছে প্রধান নিউক্লিক অ্যাসিড। তখন ক্রোমোজোম তৈরিতে অংশগ্রহণ করে আরএনএ। কাদের? আবারও খেয়াল করো, যাদের ডিএনএ থাকে না, যেমন ভাইরাস, কিছু কিছু ভাইরাস আছে, ওদের ক্ষেত্রে ক্রোমোজোম অংশগ্রহণ করে, আরএনএ ক্রোমোজোম গঠনে অংশগ্রহণ করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে ক্রোমোজোমে থাকে প্রোটিন। কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। হিস্টোন এক ধরনের ক্ষারীয় প্রোটিন, আর এইটার আণবিক ভর অল্প হয়, তাই নিম্ন আণবিক ভর সম্পন্ন প্রোটিন হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন থাকে 4 প্রকারের। আমরা দেখিয়েছিলাম ডিএনএ গুলা হিস্টোন প্রোটিনের উপর পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করছে নিউক্লিওজোম, সেইখান থেকে তৈরি হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন গুলা ঘন হয়ে বড় 2টা ক্রোমাটিড এবং 4টা বাহুযুক্ত একটা ক্রোমোজোম তৈরি করছে। আমরা ক্রোমোজোমের গঠন পড়েছিলাম। ক্রোমোজোমে কি থাকে? ক্রোমোজোমে থাকে এই যে ক্রোমাটিড, এই যে 2টা ক্রোমাটিড, মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার, এখানে থাকে যে নিউক্লিয়াসের সাথে লেগে থাকে সেট ক্রোমোজোম। ছোলার 1 নম্বর ক্রোমোজোম হচ্ছে সেট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। ঠিক আছে? ক্রোমোজোমের যে অংশটা নিউক্লিয়াসের সাথে লেগে থাকে সেটাকে বলা হয় স্যাটেলাইট ক্রোমোজোম বা স্যাট ক্রোমোজোম। ছোলাতে, ছোলার উদ্ভিদের 1 নম্বর ক্রোমোজোম হচ্ছে স্যাট ক্রোমোজোম। এইখানে একটা বাঁকা তৈরি হয়েছে, এটা মুখ্য কুঞ্চন, মুখ্য কুঞ্চন। ঠিক আছে? তারপর এই যে এই অংশগুলোকে বলা হয় টেলোমিয়ার। এখানে একটা এনজাইম থাকে যার নাম টেলোমারেজ এনজাইম। ঠিক আছে? অনেকে বলে ধাত্র বা ম্যাট্রিক্স থাকে, অনেকে বলে আবরণ থাকে, এটসেট্রা এটসেট্রা। এগুলো হচ্ছে বাহু, আর মাঝখান দিয়ে একটা অংশ টানলে এটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড। ঠিক আছে? ওকে। তারপরে ক্রোমোজোমের মধ্যে আরো কিছু প্রোটিন ছিল যেগুলো অম্লীয় প্রোটিন। অম্লীয় প্রোটিন কোনগুলা? কিছু এনজাইম, ডিএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম। ওরা কি করে? ডিএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ তৈরিতে হেল্প করে, আর আরএনএ পলিমারেজ এনজাইম আরএনএ তৈরিতে হেল্প করে। বুঝছো? এইগুলার পাশাপাশি ক্রোমোজোমে কিছু ধাতব আয়ন থাকে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এটসেট্রা। এটা ছিল ক্রোমোজোমের গঠন। ক্লিয়ার? তাহলে আমরা একটু রিক্যাপ করলাম। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা হোপফুলি বুঝতে পেরেছো যে আমরা কি কি পড়েছিলাম, রাইট? গুড। এখন আজকে আমরা কি পড়বো? যারা প্রথম ক্লাস করছো, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আই এম ডক্টর তানজিম আহমেদ অন্তর। আই এম ফ্রম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। নাও আই এম কন্টিনিউইং দিস প্রফেশন along with my main profession, that is as a physician. I'm also continuing as an educator, just to share my experience with you. ঠিক আছে? আমার ফিলিংস, আমার শিক্ষা, আমি যা শিখেছি সেটা তোমাদেরকে শেয়ার করার জন্যই এই আমার মেইন প্রফেশনের পাশাপাশি এটাতে থাকা। ঠিক আছে? আমরা আরো অনেক ক্লাস করব, অনেক একসাথে অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ, এবং এই আগানোর পথে আমরা একে অপর সম্পর্কে অনেক কিছু জেনে নিব। আজকে আমরা পড়বো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। আমি খুবই গল্প সহকারে পড়াবো, সবাই গল্পে ফোকাস করো। যে কথাগুলা বলবো সেই কথাগুলা বারবার আমার সাথে সাথে রিপিট করবে এবং লিখবে, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো আমরা একটা গল্প করি। গল্পের শুরুতে একজন ভদ্রলোকের নাম আমি লিখবো। তার নাম হচ্ছে
ফ্রেডরিক মিশার গল্পের মূল নায়ক। তিনি একদিন একটা ফোড়া নিয়ে গবেষণা করছিলেন। ফোড়াতে কি থাকে বলো তো? ফোড়া থেকে চাপ দিলে পুষ বের হয় না? এই পুষগুলা কি তুমি জানো? এই পুষগুলা হচ্ছে তোমার বডিতে যে জীবাণু ঢুকেছে, জীবাণুকে মেরে ফেলার জন্য তোমার বডিতে সৈনিক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সৈনিকটাকে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে, আরেকটা প্রকারভেদ হচ্ছে নিউট্রোফিল। ওই নিউট্রোফিল কি করে? জীবাণুকে মেরে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করে। তারপর সে জীবাণুকে তো মেরে ফেলেই, পাশাপাশি নিজেও নিজেকে মেরে ফেলে বা নিজে নিঃশেষ হয়ে যায় যুদ্ধে। এই পুজ হচ্ছে বেসিক্যালি তোমার বডির জীবাণু, মৃত কোষ এবং এই নিউট্রোফিল, এদের বলা হয় পুজ। সে যখন ফোড়া নিয়ে কাজ করছে, সে সেখান থেকে কি পাইলো? সে সেখান থেকে পাইলো পুজ। পুজ বেসিক্যালি কি? পুজ বেসিক্যালি হচ্ছে মৃত শ্বেত রক্ত কণিকা বা ডাব্লিউবিসি, পাশাপাশি জীবাণু, পাশাপাশি অন্যান্য মৃত কোষ। এটা হচ্ছে পুজ। যেহেতু কোষ মারা গিয়েছে, মারা গেলে তার ভেতরের জিনিসপত্র কি বাহিরে বের হয়ে আসবে। কোষের ভেতরে কি আছে? নিউক্লিয়াস আছে। সো তারপর সে মাইক্রোস্কোপে দেখলো, ঠিক আছে, এই পুজ থেকে সে নিউক্লিয়াস পাইলো। কি পাইলো? নিউক্লিয়াস পাইলো। সে তো মহা খুশি, ঠিক আছে, আমি নিউক্লিয়াস পেয়েছি। সে নিউক্লিয়াস নিয়ে একটা গবেষণা করা শুরু করলো, যে ঠিক আছে, আমি নিউক্লিয়াস নিয়ে কিছু গবেষণাটা করি। সে তখন দেখতে পেলো, আচ্ছা, ক্রোমোজোম তো আমরা চিনেছিলাম আগেই, ক্রোমোজোম পাইলাম। তারপর সে আরো ভেতরে যেতে যেতে একটা রাসায়নিক পদার্থ পাইলো। সেটার নাম দিল, যেহেতু নিউক্লিয়াস থেকে পেয়েছে, নাম দিল নিউক্লিন। কি দিল? নিউক্লিন। তখন সে তার বিভিন্ন রসায়নবিদদের ডাক দিল, যে বলতো ভাই, এটা কি ধরনের পদার্থ? এটা কি শর্করা, নাকি আমিষ, নাকি চর্বি? সবাই তো অনেক হন্যতন্য হয়ে খুঁজলো, ঠিক আছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করলো, কিন্তু সবকিছু মিলিয়েও তারা নিউক্লিনকে বললো যে না, এটা শর্করাও না, এটা আমিষও না, এটা চর্বিও না, এটা ভিন্ন যদি একটা পদার্থ। যে এটা সম্পূর্ণ শর্করা বলা যাবে না, সম্পূর্ণ আমিষও বলা যাবে না, সম্পূর্ণ চর্বি বলা যাবে না। এটা মিক্স আপ, একটা অসাধারণ জিনিস, যেটা অসাধারণ জিনিস। তাই এটাকে নতুন একটা নাম দিতে হবে, নতুন একটা নাম দিতে হবে। তখন আরেকজন ভদ্রলোক চলে আসলো। সে বলল যে ঠিক আছে, এটা শর্করাও না, আমিষও না, চর্বি না, কিন্তু এর মধ্যে একটা অম্লের বৈশিষ্ট্য আছে, এটা অ্যাসিডের মতো কাজ করে। তাহলে চলো আমরা এটাকে নাম দেই নিউক্লিক অ্যাসিড। তখন সে এটাকে নাম দিল কে? নিউক্লিক অ্যাসিড। কে নাম দিল বলতো? অ্যাসিড ইংলিশের একটা কেমন, ACID, এ মাথায় রাখবা। এই নিউক্লিক অ্যাসিড নামকরণটা করেছেন অল্টম্যান। অল্টম্যান সে কি করছে? নিউক্লিনটার নাম অল্টার করে ফেলেছে। যেমন অল্টার করো না, চেঞ্জ করে ফেলো না, সো অল্টার করে ফেলেছে। আর কি এ দিয়ে মনে রাখবো, অ্যাসিড বলেছে, নিউক্লিক অ্যাসিড বলেছে, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড বলেছে। তারপর অল্টম্যান এই কাজটা করছে, ঠিক আছে, গুড। অল্টম্যান তারপর আরো অনেক গবেষণা করা শুরু করলো, আরো অনেক গবেষণা করা শুরু করলো। এটাকে আরো আরো ভাঙা শুরু হলো, যে ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড তাহলে কি দিয়ে তৈরি, আমরা আরো ভাঙবো, আরো এটাকে দেখবো। তখন এই নিউক্লিক অ্যাসিডকে ভাঙার জন্য তোমার একটা এনজাইম দেওয়া হলো, নিউক্লিয়েজ এনজাইম। নিউক্লিয়েজ এনজাইম। এই নিউক্লিয়েজ এনজাইমটা কি করলো? নিউক্লিক অ্যাসিডকে তার অংশে ভাগ করলো, এনজাইমগুলো অংশগুলোকে ছোট ছোট অংশে কেটে ফেললো। তোমরা পরিপাকে পড়েছো নিউক্লিয়েজ এনজাইম, মনে আছে? এনজাইমটা নিউক্লিক অ্যাসিডকে ভাঙে। তখন তারা কি দেখতে পেলো জানো? তারা দেখতে পেলো হচ্ছে নিউক্লিও টাইড এর সমাহার। অর্থাৎ এই যে নিউক্লিক অ্যাসিডকে ভেঙে তারা পাইলো যে ভাই, এখানে তো নিউক্লিওটাইড আছে, এখানে তো ভাই নিউক্লিওটাইড আছে, অসংখ্য নিউক্লিওটাইড মিলে তৈরি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তখন বললো ঠিক আছে, নিউক্লিওটাইড তো একটা যৌগিক পদার্থ, এর মধ্যে তো আরো অনেক উপাদান আছে। তখন তারা কি করলো? ঠিক আছে, আরো ভাঙো, ভেঙে এর নাড়িভুঁড়িতে প্রবেশ করো, এই নিউক্লিওটাইডকে ভাঙবে। তাহলে খেয়াল করো, নিউক্লিক অ্যাসিডকে ভাঙতে নিউক্লিয়েজ এনজাইম লাগে, তাহলে নিউক্লিওটাইডকে ভাঙতে কোন এনজাইম লাগবে? নিউক্লিওটাইডেজ। নামের শেষে তুমি
যখনই এজ পাবা সেটা হচ্ছে এনজাইম, তখন তারা নিউক্লিওটাইডকে ভাঙলো। নিউক্লিওটাইডকে ভেঙে কি পেলো জানো? নিউক্লিওটাইডকে ভাঙে পাইলো সে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড প্লাস ফসফেট, প্লাস ফসফেট, অজৈব ফসফেট, তারা এটা পাইলো। তখন একজন ভদ্রলোক বলল, আচ্ছা নিউক্লিওসাইড যে পাইছো, ফসফেট না হয় ঠিক আছে, একটা জিনিস নাম দিলা, কিন্তু নিউক্লিওসাইডটা কি দিয়ে তৈরি, কোন কোন রাসায়নিক পদার্থ দিয়ে, আমরা জানি না, এটাকে আরো ভাঙতে হবে, চলো আরো ভাঙি। তখন সে নিউক্লিওসাইডকে ভাঙলো। তাহলে দেখো নিউক্লিওটাইডকে ভাঙতে নিউক্লিওটাইডেজ এনজাইম লাগে, তাহলে নিউক্লিওসাইডকে ভাঙতে কোন এনজাইম লাগবে? নিউক্লিওসাইডেস, নিউক্লিওসাইডেস, তাই না? তখন সে দেখলো, আচ্ছা নিউক্লিওসাইডকে ভেঙে আমি কি পাচ্ছি, অসাধারণ জিনিস পাচ্ছি, আমি পাচ্ছি একটা শর্করা, আমি পাচ্ছি একটা নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেন ক্ষার, আমি পাচ্ছি একটা ফসফেট গ্রুপ, আগে তো ফসফেট পাইছো তাই না, আমি পাচ্ছি ফসফেট। পরে তারা সমর্থিত হইলো, ঠিক আছে এর থেকে তো সরল ফর্মে ভাঙা সম্ভব না, তার মানে ভাই এই যে আপনি শুরু করেছিলেন মিশার সাহেব, আপনার এই প্যারাডক্সিক্যাল মিস্ট্রিক্যাল যে অণুটা পাইছেন, এটাকে আমরা একটা নির্দিষ্ট ঠিকানা দিয়েছি, এটাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলা যাবে। আর এই নিউক্লিক অ্যাসিড তৈরি হবে কি দিয়ে? দেখো এই তিনটা পদার্থ দিয়ে, শর্করা, নাইট্রোজেন ক্ষার এবং ফসফেট, এই তিনটা বস্তু মিলেই তৈরি করবে নিউক্লিক অ্যাসিড। এই তিনটা বস্তু মিলেই কি তৈরি করবে? নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, কথা বলতে কষ্ট হচ্ছে, বা স্টিল আমি চেষ্টা করেছি গল্পের ছলে জিনিসটা তোমাদের বুঝায় বলার। তোমরা কি গল্পটা ধরতে পারছো? গল্পটা ধরতে পারছো? গুড, ক্লিয়ার, সাবাস। ওকে, তাহলে আমরা কমেন্ট আবার অফ করে দিচ্ছি। হ্যাঁ, গল্পে গল্পে পড়াশোনা হয়ে যাবে, টেনশনে কিছু নেই। এখন আপাতত ভাইয়া আমার কথাগুলো শোনো, তারপর বই, তারপর আমার কথাগুলো শোনো, তারপর আমি বলে দিব বইয়ের কত পেজ থেকে কত পেজ পড়িয়েছি, ঠিক আছে? আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই, টেনশন করা যাবে না, টেনশনটা আমার উপর ছেড়ে দাও, তোমরা শুধু পড়াশোনা করো সাহসী ভাবে। আচ্ছা, তারপর এটা পাইলো। এখন তারা ভাবলো যে ভাইয়া নিউক্লিক অ্যাসিড তো অনেক ধরনের হতে পারে, আমরা একটা ভাইরাস দেখলাম তার আরএনএ আছে, তার ডিএনএ নাই, আবার মানুষ দেখলাম তার তো ডিএনএ আছে, তাহলে নিউক্লিক অ্যাসিডের দুইটা ভ্যারাইটি থাকতে পারে। এখন তারা এই নিউক্লিক অ্যাসিডের ভ্যারাইটি গুলো নিয়ে কাজ করা শুরু করলো। তারপর ঠিক আছে নিউক্লিক অ্যাসিডের গঠন আমরা জানলাম, এখন নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ জানবো। নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ জানবো। তখন তারা বলল যে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ, ডিএনএ এর ফুল ফর্ম তো সবাই জানো, আমি তোমাদের বারবার পড়িয়েছি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরেকটা প্রকারভেদ হচ্ছে আরএনএ। আরএনএ কি? দেখো ডি নাই, এখানে আর আছে, আর দিয়ে শুরু হবে, রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এক একটা নিউক্লিক অ্যাসিডের গঠন দেখবো, যে ডিএনএ কিভাবে তৈরি হয়, আরএনএ কিভাবে তৈরি হয়। এর আগে আমরা কি করব, এই যে নিউক্লিক অ্যাসিডের তিনটা মূল উপাদান পাইলাম, শর্করা, নাইট্রোজেন ক্ষার, ফসফেট, অর্থাৎ এই যে ডিএনএ তেও কি থাকবে, শর্করা থাকবে, নাইট্রোজেন ক্ষার থাকবে, ফসফেট থাকবে, আরএনএ তেও কি থাকবে, শর্করা থাকবে, নাইট্রোজেন ক্ষার থাকবে, ফসফেট থাকবে, তাই না? এই তিনটে উপাদান কিন্তু থাকবেই। তাহলে ভাইয়া ভিন্ন কেন হলো, কেন এটা ডিএনএ, কেন এটা আরএনএ? কারণ ওদের মধ্যে শর্করার দুইটা প্যাটার্ন আছে, একটা প্যাটার্ন ডিএনএ তে থাকে, একটা প্যাটার্ন আরএনএ তে থাকে। নাইট্রোজেনাস ক্ষারের দুইটা সেট আছে, দুই সেট, এক সেট ডিএনএ তে থাকে, আরেকটা সেট আরএনএ তে থাকে। আর ফসফেট দুই জায়গায় কমন, ফসফেট সবার সাথে মিলেমিশে থাকে। সো এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারের তারতম্য, তারপর শর্করা, শর্করার প্যাটার্নের তারতম্য, এর কারণে নিউক্লিক অ্যাসিড গুলা আলাদা হয়ে যায়, নিউক্লিক অ্যাসিড গুলো কি আলাদা হয়ে যায়। তাহলে এখন দেখো আমরা শর্করার তারতম্যগুলা, শর্করার প্রকারভেদগুলা, ডিফারেন্স গুলা, ভ্যারাইটি গুলা সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে এখন চলে আসি শর্করা, নিউক্লিক অ্যাসিডের একটা উপাদান শর্করা। এই শর্করাটা হয় 5 কার্বন বিশিষ্ট, কয় কার্বন? 5 কার্বন। কয় কার্বন? 5
কার্বন বিশিষ্ট শর্করা। তোমরা এসএসসিতে বাচ্চাকালে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করার নাম পড়ছো, মনে পড়ে কি? সেটা হচ্ছে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ শর্করা। যেহেতু 5 কার্বন, তাই এই শর্করাটাকে বলা হয় পেন্টোজ শর্করা। 5 কার্বন পেন্টোজ শর্করা, বুঝছো? পেন্টোজ শর্করা। এই শর্করার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা, আরেকটা হচ্ছে শুধু রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা। ঠিক আছে, আমরা রাইবোজ শর্করা নিয়ে কাজ করি। এই রাইবোজ শর্করার কার্বন আছে 5টা। কয়টা কার্বন? 5টা কার্বন। আর অক্সিজেন আছে কয়টা? অনেকগুলা। এবং এটা সরল রৈখিক থাকতে পারে, আবার চাক্রিকও থাকতে পারে। আমরা এক্ষেত্রে চাক্রিক গঠনটা আঁকবো, কারণ তারা যখন যৌগ তৈরি করে তারা চক্রাকারে থাকে। চক্রের মাথায় থাকে অক্সিজেন। কে থাকে? অক্সিজেন। এ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন থেকে তুমি একটা পঞ্চভুজ আঁকবা। কি আঁকবা? পঞ্চভুজ আঁকবা। এই যে একটা পঞ্চভুজ আঁকলাম, ঠিক আছে? 1 2 3 4 5। পঞ্চভুজের প্রত্যেক একটা করে কার্বন দিবা। এই যে কার্বন, এই যে কার্বন, কার্বন, এই যে কার্বন, এর সাথে তোমার আরেকটা বন্ধন তৈরি করতে হবে, আরেকটা কার্বন, CH2OH, এইখানে HOH, এইখানে OH, H, এইখানে OH, H, এইখানে H। এটা একটা রাইবোজ শর্করা, যার সাধারণ সংকেত কি জানো? C5H10O5। অক্সিজেন দেখো কয়টা? 1 2 3 4 5। C5H10O5, এটা রাইবোজ শর্করা। এটা কি ভাইয়া? রাইবোজ শর্করা। এর 1 নাম্বার কার্বন এইটা, 2 নাম্বার এইটা, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো রাইবোজ শর্করা যদি এটা হয়, ডিঅক্সি রাইবোজ শর্করা তোমার জন্য দুধ ভাত। কিভাবে দুধ ভাত? আমরা জাস্ট এই কথাটাই ফোকাস করব। ডিঅক্সি রাইবোজ মানে কি? ডিঅক্সি মানে কি? এই ডিঅক্সি কথাটার মানে হচ্ছে অক্সিজেন নাই। অক্সিজেন নাই ভাই। অক্সিজেন কি একবারে নাই? একবারে নাই এমন না, কোনো একটা জায়গায় অক্সিজেন নাই। অর্থাৎ রাইবোজ থেকে তুমি কোনো একটা জায়গা থেকে যদি একটা অক্সিজেন টেনে নাও, একটা অক্সিজেন টেনে নাও, তাহলে যেটা থাকবে সেটাই ডিঅক্সি রাইবোজ। তাহলে ধরো আমি কি করলাম, এটাকে একটু কপি পেস্ট করলাম, দেখবা ম্যাজিক, ম্যাজিক দেখবা। আই হ্যাভ দিস পাওয়ার। এটা হচ্ছে ম্যাজিক। এই যে ম্যাজিক। আরে দাঁড়াও, ম্যাজিক তো কাজ করে নাই। ম্যাজিক কাজ করে নাই। এই যে ম্যাজিক এখন কাজ করবে। দেখছো ম্যাজিক? এখন তুমি আবার ট্রাই করতে চাও না, তোমার খাতায় হয় কিনা? তোমার খাতায় হবে না। আচ্ছা, তো এখন চলে আসো। সো এই যে রাইবোজ থেকে আমি যে কোনো একটা জায়গা থেকে একটা অক্সিজেনকে উড়াইয়া দিব। এখন ধরো এই যে 2 নম্বর কার্বন যে আছে, 2 নম্বর কার্বন থেকে আমি অক্সিজেনটাকে মুছে দিব, এইখানে শুধু দিব হাইড্রোজেন। তাহলে খেয়াল করো, রাইবোজ শর্করা, রাইবোজ শর্করার 2 নম্বর কার্বন থেকে তুমি একটা অক্সিজেনকে নাই করে দিলা। তাহলে কি এটা সাধারণ সংকেত কত হবে? খেয়াল করো, এটা সাধারণ সংকেত হবে C5H10O4। তাহলে একটা অক্সিজেন কি কমে গেছে? একটা অক্সিজেন কমে গেছে কোথায়? 2 মানে কি? ডাই। সো ডি, ডি তে ডাবল, ডাই। এই যে 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন কমে গেছে। এই যে এটা হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্স। যেহেতু 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন কমে গেছে, তাই এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। তাহলে তারা অনেক গবেষণা করে শর্করাটার এই দুইটা প্যাটার্ন বের করলো, একটা ডিঅক্সি রাইবোজ শর্করা, একটা রাইবোজ শর্করা। ঠিক আছে? আচ্ছা, এখন তারা বললো ভাইয়া ঠিক আছে, আমরা অনেক কিছু করেছি, আমরা শর্করার ক্লাসিফিকেশন করলাম, তো এখন বুঝলাম ডিএনএ তে থাকবে কোনটা? ডিঅক্সি রাইবোজ শর্করা। আর আরএনএ তে থাকবে রাইবোজ শর্করা। নাম থেকে বুঝতে পারছো তুমি, তাই না? আচ্ছা, তাহলে এইটা একটা মিস্ট্রি আমরা আনফোল্ড করলাম। এখন আরেকটা সেটকে আলাদা করতে হবে। সেই কোন সেট? নাইট্রোজেনের ক্ষার সেটটাকে আলাদা করতে হবে। তখন তারা কাজ করা শুরু করলো,
নাইট্রোজেন ক্ষার নিয়ে। কি নিয়ে? নাইট্রোজেন ক্ষার নিয়ে, নাইট্রোজেন ঘটিত ক্ষার। আচ্ছা, তারা বিভিন্নভাবে এটাকে আলাদা করার চেষ্টা করেছে এবং তারা সক্ষম হয়েছে। তারা দেখলো নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলা হয় দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটাকে তারা নাম দিল পিউরিন, আরেকটাকে নাম দিল পাইরিমিডিন। এই পিউরিনের সাধারণ সংকেত তারা খুঁজে বের করলো যে ভাই একটা রাসায়নিক যৌগ, এটা সাধারণ সংকেত আমাকে খুঁজে বের করতে হবে। তুমি পিউরিনের সাধারণ সংকেত কেমন লিখবে বলো তো? লিখবা CH, আর যেহেতু নাইট্রোজেন ঘটিত তাই নাইট্রোজেনের জন্য N। তারপর কি করবে জানো? 544 লিখবা, মানে কার্বন 5টা, হাইড্রোজেন 4টা, নাইট্রোজেন 4টা। এটা হচ্ছে পিউরিনের সাধারণ সংকেত। পাইরিমিডিনে কি করবা? সেম কাজ করবা, তুমি লেখো CHN। এখন কত দিবা? এখন দিবা 422, মানে 4 2 2। এটা পাইরিমিডিনের সাধারণ সংকেত। ঠিক আছে, ওকে। তারপর তারা দেখলো ভাই পিউরিনের তো মহা ঝামেলা। কি ঝামেলা? ওর দুইটি রিং এটার, অর্থাৎ এটা দেখতে এরকম হয়, দুইটা রিং থাকে, সুন্দর দেখতে। কিন্তু পাইরিমিডিন এত রিং নাই, ওর মাত্র এরকম একটা রিং থাকে, এক রিং বিশিষ্ট। সে হচ্ছে এক রিং বিশিষ্ট। কি ভাইয়া? এক রিং বিশিষ্ট। বুঝছো? এই রিং এর মাথায় নাইট্রোজেন গুলা থাকে। আচ্ছা, তারা বললো যে পিউরিনের সদস্য আছে কয়টা? দুইটি সদস্য। পিউরিনের সদস্য হচ্ছে কয়টা? দুইটা। কি আছে? বললো যে অ্যাডেনিন নামক একটা নাইট্রোজেন ক্ষার পেয়েছি আমরা, অ্যাডেনিন, আর একটা পেয়েছি গুয়ানিন। একজন ভদ্রলোক জিজ্ঞেস করে বসলো, ভাই অ্যাডেনিন গুয়ানিন নাম কোত্থেকে দিয়েছেন? নামগুলো তো সুন্দর মনে হচ্ছে না। তখন বলছে, ভাই নামগুলা বুঝিয়ে দিয়েছি। এই যে অ্যাডেনিন গুয়ানিন এগুলো কোত্থেকে পাই? অ্যাডেনিন পাই আমাদের থাইমাস, একটা গ্রন্থি আছে থাইমাস, এই জায়গায় পাওয়া যায়, তার সাথে মিলিয়ে আমি দিয়েছি অ্যাডেনিন। ঠিক আছে ভাই, অ্যাডেনিন নাও দিলেন থাইমাস থেকে মিলিয়ে, থাইমাসের সাথে মিলিয়ে বুঝলাম, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে দিলেন। তবে গুয়ানিন নাম কোত্থেকে দিলেন? সে বলল, এটা দিয়েছে আরেকটি ইন্টারেস্টিং কাহিনী আছে। আমি ধরে না, আমি গল্প আকারে বলছি আর কি, এটা যে সত্য এরকম না। আমি যাচ্ছিলাম ভাবতে ভাবতে যেটা কোত্থেকে আসছে, অ্যাডেনিন গুয়ান বা নাইট্রোজেনাস ক্ষারের নাম কি দিব, তখন উপরে তাকায় ভাবছিলাম একটা পাখি আমার মাথায় কাজ সেরে দিয়েছে। তখন রাগে কষ্টে এই যে পাখির বিষটা, গুয়ানো, গুয়ানো হচ্ছে পাখির বিষটা, বুঝছো? বাদুর বা সি বার্ডের মল, ওর সাথে নাম মিলিয়ে এটা নাম দিয়েছি গুয়ানিন। ঠিক আছে? তখন সে বললো এই কাজ, ঠিক আছে আপনার মনে কষ্ট পাইছেন, ঠিক আছে নাম দিয়েছেন, গুড, আমাদের সমস্যা নেই, আমরা একটা পড়লে হয়েছে। সো পাখির মলে পাওয়া যাইতো, বুঝছো? পাওয়া যাইতো। আমি গল্পটা এমনি বলছি, কিন্তু তার অ্যাকচুয়ালি এই কাহিনী হয়েছিল এরকম না, এটা হয় নাই। কিন্তু ওই যে পাখির বিষটা থেকে যেহেতু পাওয়া যায়, এই জন্য নাম দিয়েছে গুয়ানিন। ঠিক আছে, তাহলে এটাকে ইংলিশে প্রকাশ করলে অ্যাডেনিনের জন্য এ আর গুয়ানিনের জন্য জি। সো পিউরিন এই দুইটা নাইট্রোজেন ক্ষার বহন করে। তারপর সে গেল, ঠিক আছে অনেক হলো পিউরিন নিয়ে, এখন পাইরিমিডিনে যাই। পাইরিমিডিনের সদস্য হচ্ছে তিনটি। কি? একটা নাম হচ্ছে ইউরাসিল, যেটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? ইউ দিয়ে। একটা হচ্ছে থায়ামিন, যেটা টি দিয়ে প্রকাশ করা হয়েছে। আরেকটা হচ্ছে সাইটোসিন, যেটাকে সি দিয়ে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে পাইরিমিডিনের এই সদস্য সি, টি, ইউ, কাট, আর হচ্ছে এজি। ঠিক আছে, এই হচ্ছে নাইট্রোজেনাস ক্ষার, এখন বললো ঠিক আছে ভাই ফসফেট তো কমন, আগে ওদের একটা বিন্যাস সমাবেশ করি, যে ওরা যে ডিএনএ বানাচ্ছে কে কার দলে যাবে, এদের মধ্যে কে ডিএনএ এর দলে যাবে আর কে আরএনএ এর দলে যাবে, চলেন দেখি। তখন তারা টেস্ট করা শুরু করলো,
টেস্ট করার জন্য সে শর্করার তো ক্লাসিফিকেশন পেয়ে গেছে, শর্করার ক্লাসিফিকেশন পেয়ে গেছে, ডিঅক্সিরাইবোজ রাইবোজ, ডিএনএ তে থাকবে ডিঅক্সিরাইবোজ, আরএনএ তে থাকবে রাইবোজ শর্করা, তাই না? আচ্ছা, তখন বললো ঠিক আছে, এখন চলো আমরা মিস্ট্রি আরো বের করি, যে ডিএনএ বানাবো, ডিএনএ তে কারা থাকবে, ডিএনএ তে কারা থাকবে। তখন তারা দিল ঠিক আছে, আমরা তো ডিঅক্সিরাইবোজ শর্করা পাইছি, ডিঅক্সিরাইবোজ শর্করা পাইছি, তার মানে কি এই যে ডিঅক্সিরাইবোজ শর্করা পেয়ে গেছি, এই হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, বুঝছো? এই হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। ধরো আমি সবগুলো হাইড্রোজেন দিলাম না, ঠিক আছে? আচ্ছা, তারা বলল এই ডিঅক্সিরাইবোজ শর্করা যখনই দিয়েছি তখন দেখলাম এই ডিঅক্সিরাইবোজ শর্করা সবার সাথে বন্ধন তৈরি করে, সে তার দল নিয়ে আলাদা হয়ে গেছে। তার দলে আছে কোন কোন নাইট্রোজেনাস ক্ষার জানো? তার দলে আছে অ্যাডেনিন নাইট্রোজেনাস ক্ষার, তার দলে আছে গুয়ানিন নাইট্রোজেনাস ক্ষার, তার দলে আছে থায়ামিন নাইট্রোজেনাস ক্ষার, তার দলে আছে সাইটোসিন নাইট্রোজেনাস ক্ষার, এজিটিসি। তখন তারা দেখলো হ্যাঁ, ওর দল তাহলে এটা এজিটিসি বা এটিজিসি, ওর দল হচ্ছে এটা। তাহলে যখন ডিএনএ বানাবো, ডিএনএ বানানোর সময় ডিঅক্সিরাইবোজ শর্করার মধ্যে তুমি কি পাবা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ডিঅক্সিরাইবোজ শর্করার মধ্যে তুমি অলওয়েজ কি পাবে? তুমি ডিঅক্সিরাইবোজ শর্করায় পাবে অলওয়েজ অ্যাডেনিন অথবা গুয়ানিন অথবা থায়ামিন অথবা সাইটোসিন। সেই চারটার মধ্যে যে কোনো একটাকে চুজ করবে, চুজ করে সে একটা অংশ তৈরি করবে। আবার মনে হলো আরেকটা লাগবে, আমি তো পলিনিউক্লিওটাইড, অনেকগুলা নিউক্লিওটাইড থাকতে হয়, তাহলে একটা বানাবো আমি অ্যাডেনিন দিয়ে, একটা বানাবো গুয়ানিন দিয়ে, একটা বানাবো থায়ামিন দিয়ে, একটা বানাবো সাইটোসিন দিয়ে। এইভাবে ক্রমান্বয়ে আমি কি করব, আমার নিউক্লিওটাইড গুলা গোছায় ফেলবো, আমার দল ভারী করে ফেলবো, এটা ডিএনএ বলছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ভাইয়া অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এরা কি? এরা নাইট্রোজেনাস ক্ষার। এটা কি? শর্করা। কি শর্করা? ডিঅক্সিরাইবোজ শর্করা। এরা মিলে যেটা তৈরি করে সেটাই হচ্ছে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। এটাই হচ্ছে কি নিউক্লিওসাইড। ঠিক আছে? আচ্ছা, তারপর বললো যে ভাইয়া আমি তো নিউক্লিওটাইড বানাইতে চাই, নিউক্লিওসাইডের সাথে তোমার আরেকটা জিনিস দরকার, সেটা কি? সেটা হচ্ছে ফসফেট। তাহলে এই যে নিউক্লিওসাইড বানাইলো, ফসফেট বানাইলো, ফসফেট যুক্ত করলো, এরপরে যেটা হবে সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাডেনিন বলছে যে আমি ঠিক আছে, আমি আসছি, বানাইছি, অনেক বুঝছি, ঠিক আছে, এখন আমার শর্ত আছে, এই যে নিউক্লিওটাইড গুলা হবে, এই নিউক্লিওটাইড গুলোর নাম হবে আমার নাম ওয়াইজ, অর্থাৎ আমি নাইট্রোজেন ক্ষার, আমি যেভাবে বলবো সেইভাবে নাম হইতে হবে। তখন সবাই মেনে নিল, ঠিক আছে এইভাবে নাম হবে, কোনো সমস্যা নেই। তখন অ্যাডেনিন বলল যখন আমি নাইট্রোজেনাস ক্ষার, এই যে শর্করা ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করার যে 1 নং কার্বন, এই যে 1 নং কার্বনের সাথে যুক্ত হব, কি হব? যুক্ত হব আমি অ্যাডেনিন, 1 নং কার্বনের সাথে যুক্ত হলাম, যুক্ত হলাম কি? এই যে 1 নং কার্বনের সাথে যুক্ত হয়েছে, এটা 1 নং কার্বন। তখন আমার নিউক্লিওসাইডটার নাম হবে অ্যাডেনোসিন। কি হবে? অ্যাডেনোসিন। তাহলে এই যে অ্যাডেনিন, এই নিউক্লিওসাইডটার নাম কি বলতো? এই নিউক্লিওসাইডটার নাম হচ্ছে অ্যাডেনোসিন নিউক্লিওসাইড। ঠিক আছে? তারা খুশি যে পাই গেছে একটা, কোনো সমস্যা নেই। কিন্তু শর্করা বললো আমার একটা অবজেকশন আছে। অবজেকশন কি? আমার কিছু একটা রাখতে হবে, আমার কিছু একটা রাখতে হবে, কারণ আমি ডিঅক্সিরাইবোজ শর্করা, আমি ডিএনএ তে থাকি, আমি উন্নত প্রজাতিতে থাকি, আমাকে বাদ দেওয়া যাবে না। সে বললো ঠিক আছে, তোমার তাহলে ডিঅক্সি অংশটা রাখো। তখন সে বলল আমাদের নাম করি চলো ডিঅক্সি অ্যাডেনোসিন নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি ঘাবড়ে যাচ্ছ? ঘাবড়ানোর কিছু নাই। আমি যেদিন প্রথমবার এটা পড়ছিলাম কলেজে, নরএম কলেজে, আমারও মনে ছিল মাথা হলাই যাচ্ছে, কিন্তু পরে ভাবলাম আচ্ছা একটু সহজভাবে ভাবি জিনিসটা, গল্প আকারে ভাবি। কারণ আল্লাহ যেহেতু আমাকে কলেজ লাইফে উঠাইছে, তার মানে এইটার যোগ্যতা দিয়ে উঠাইছে, নরডেমে নিয়ে আসছে, এটা যোগ্যতা দিয়ে নিয়ে আসছে। তাহলে আমি যদি এখন ভাবি যে পারবো না পারবো না, এটা তো একটা ইনজাস্টিস করা নিজের প্রতি। তো আমি এটা ভাববো না, আমি ভাববো যে ঠিক আছে পারবো।
যেহেতু আমাকে উঠানো হয়েছে, এটা পড়াইতে দেওয়া হয়েছে, আমার চোখের সামনে রাখা হয়েছে, তার মানে আমি পারবো, এটা বুঝেই আল্লাহ তাআলা দিছে। এইভাবে চিন্তা করা শুরু করলাম। তারপর মিলিয়ে ঝিলিয়ে স্যারের কথা বুঝে বইটা বারবার পড়ে পড়ার চেষ্টা করলাম, নিজের মতো করে একটা প্রোফর্মা সাজালাম। তখন দেখলাম দূর, এগুলো তো উদ্ভাত মজার জিনিস, কত মানে পাজলের মতো মিলানো, মিস্ট্রি মিলানো, ওয়াও অসাধারণ। তোমরা এভাবে ভাবতে থাকো, এটাকে প্যারা হিসেবে কখনোই নিবা না, প্যারা হিসেবে কখনোই নেবা না, মাথায় রাখবা আমি আছি তোমাদের সাথে ইনশাল্লাহ। হ্যাঁ, সো প্যারা নেওয়ার কিছু নাই। নিউক্লিয়াসাইড, আচ্ছা। তারপর এই অ্যাডেনোসিন নিউক্লিওসাইড, আবার বললো ঠিক আছে ভাই মানলাম। এখন সে বলল তাহলে অ্যাডেনিনের জায়গায় তো অন্য কিছু যুক্ত হতে পারে। কি যুক্ত হতে পারে? অ্যাডেনিনের জায়গায় যুক্ত হতে পারে সাইটোসিন, সাইটোসিন যুক্ত হলো। আবার ধরো অ্যাডেনিনের জায়গায় যুক্ত হতে পারে কি থায়ামিন। হ্যাঁ, ম্যাজিক তো কাজ করছে না, সমস্যা নেই, কাজ করবে আবার, দাঁড়াও কিছু একটা করি। এই তো অ্যাডেনিনের যুক্ত হলো এটা, আরেকটা, তখন এখানে সাইটোসিন যুক্ত হলো। এখানে ধরো বলছে যুক্ত হবে না, আমি যুক্ত করব কি, অ্যাডেনিন আছে, থায়ামিন আছে, গুয়ানিন আছে, আমি এখানে যুক্ত করব গুয়ানিন। এই যে গুয়ানিন যুক্ত করছে সে, জি জি। আবার এখানে যুক্ত করছে ধরো থায়ামিন, টি। তাহলে এখানে এটার নাম কি হবে তোমরা বলো তো, একটু কমেন্টে জানাও যে অ্যাডেনিন যুক্ত করে আমি যে নিউক্লিওসাইড বানাইছি তার নাম হচ্ছে অ্যাডেনোসিন নিউক্লিওসাইড বা ডিঅক্সি অ্যাডেনোসিন নিউক্লিওসাইড। তাহলে সাইটোসিন যুক্ত করে আমি কি পাবো, কোন নিউক্লিওসাইডটা পাবো? ডিঅক্সি, ডিঅক্সি সাইটিডি নিউক্লিওসাইড। থায়ামিন যুক্ত করে আমি কি পাবো? ডিঅক্সি থাইমিডিন নিউক্লিওসাইড। যেহেতু পাইরিমিডিন, খেয়াল করো পাইরিমিডিন, খেয়াল করেছো পাইরিমিডিন, সো ইডিন লাগবে, তাহলে থায়ামিন, তাহলে ডিঅক্সি পাইরিমিডিন কে থাইমিডিন, থাইমিডিন নিউক্লিওসাইড। ঠিক আছে, আচ্ছা গুড, সবাই পারতেছে। আর যখন গুয়ানিন দিব, গুয়ানিন কি ছিল, পিউরিন ছিল, কি ছিল, পিউরিন ছিল, তাহলে এটা কি হবে, ডিঅক্সি। অ্যাডেনিন যদি হয় অ্যাডিনোসিন, গুয়ানিনটা কি হবে, গুয়ানোসিন, ডিঅক্সি গুয়ানোসিন নিউক্লিওটাইড নিউক্লিওসাইড। ঠিক আছে, ডিঅক্সি গুয়ানোসিন নিউক্লিওসাইড। তাহলে দেখো ডিএনএ তে তুমি এই 4 রকমের নিউক্লিওসাইড পাবে। ডিএনএ তে কি পাবে ভাইয়া, এই 4 রকমের নিউক্লিওসাইড পাবে। ঠিক আছে, আচ্ছা। এখন তুমি নিউক্লিওসাইড পেয়ে ফেললে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এটা মুছে ফেলবো, এটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা স্ক্রিনশট নিতে হবে না, আমি আরেকটা ম্যাজিক করে দাঁড়াও, আরেকটা কি ম্যাজিক করবো দেখো, জীবনটাই এই, না হলো না, ম্যাজিক কাজ করছে না। এই যে ম্যাজিক কাজ করে গেছে, আই গেস, ইয়েস, দেখছো, কপি করে ফেলছি। তোমরা আবার চেষ্টা করতে যেও না কিন্তু, হ্যাঁ তোমাদের খাতায় কিন্তু এই ম্যাজিকটা হবে না, এটা শুধু আমার ক্ষেত্রেই হয়। আচ্ছা, তাহলে দেখো নিউক্লিওসাইড, এখন আমি এটা মুছে ফেলবো, এখন এটা মুছে ফেলবো, কি, আমি এটা মুছে ফেলছি, এখন আমি নিউক্লিওসাইড বানাই ফেলছি। এখন নিউক্লিওটাইড বানাইতে হবে, কি বানাইতে হবে, নিউক্লিওটাইড। এগুলা মোছা শেষ, নিউক্লিওসাইড বানাই ফেলছে, এখন নিউক্লিওটাইড। এখন আমাকে বলো তোমার ডিয়ার স্টুডেন্টস, নিউক্লিওটাইড বানাতে হলে শর্করা, নাইট্রোজেন, ক্ষার, এখন তোমাকে কোনটা যুক্ত করতে হবে, কোনটা যুক্ত করতে হবে বলো, কোনটা যুক্ত করতে হবে, এখন কোনটা যুক্ত করতে হবে? ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। অসি বলছে বুঝি নাই, অসি আমরা তখন নিউক্লিওসাইড বানাইলাম, কি বানাইলাম, নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড কিভাবে বানিয়েছি, শর্করার সাথে নাইট্রোজেন, ক্ষার যুক্ত করেছি,
যুক্ত করে বানিয়েছি নিউক্লিওসাইড। এখন বানাবো নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইড বানাতে হলে আমাদের দিতে হবে ফসফেট। গুড, ফসফেট। আমরা এখন ফসফেট দিব, আসো। দেখো, আমি তোমাদের একটা জিনিস বলি, এটা ফ্রেজ পড়েছো না, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা মানে কি বলা যায়, গোলাপের বিছানা না, ইটস হার্ড। জীবনটাই কঠিন, মানে অসম্ভব কঠিন এরকম না, বাট কিছুটা কঠিন প্র্যাকটিক্যালি চিন্তা করলে। তাই তুমি কখনো সেটা এক্সপেক্ট করবা না যে ঠিক আছে আমি ক্লাস 1-এ বা ক্লাস 9-10-এ যে জিনিসটা পড়েছিলাম আমার 11-এও তেমন সোজা জিনিসই থাকবে। নো, তোমার আরেকটু আপগ্রেডেড পড়াশোনা করতে হবে, যেটা আগের কনসেপ্ট থেকে একটু টাফ। বাট তোমাকে এটাও ভাবতে হবে তুমি ক্লাস 10-এ যেমন ছিলে, তোমার 11-এর ব্রেইনটা তার থেকে ডেভেলপ, ইভলভড, হিউম্যান ব্রেইন ইভলভড হয় যদি সেটাকে ঠিকমতো ট্রেন আপ করা যায়। আর তুমি সবসময় যদি ওইভাবেই ভাবো যে ভাই আমার মতো সবসময় 10-এর ওই যে ডিএনএ আঁকছিলাম এটা দিয়ে হয়তো আমার আজীবন চলে যাবে, এর থেকে কঠিন বা এর থেকে আপগ্রেডেড জিনিস আমাকে দিয়ে হবে না, বা আর হয়তো পড়তে হবে না, তখন তুমি কখনোই তোমার যে হিউম্যান ব্রেইনটা আছে এটাকে ইভলভ করতে পারবে না, এটাকে স্মার্ট বানাইতে পারবে না। সো এই যে সময়ের সাথে সাথে, ফেজের সাথে সাথে কঠিন জিনিসগুলাকে অ্যাকসেপ্ট করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। বুঝছো মাই ডিয়ার স্টুডেন্টস? সো তোমাদের প্রথম কি বলেছি, প্রথম দিনে বলেছি পড়াশোনা কঠিন হোক সহজ হোক আমরা এটা নিয়ে ভাববই না। কঠিন হলেও পড়বো, কঠিন বলবো না, সহজ হলেও পড়বো, সহজ বলবো না। কোনো কিছু না বলে, কোনো কিছু আগে থেকে ভেবে না নিয়ে পড়াশোনার প্রসেসে ঢোকার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। না বুঝে তুই কই যাবি, আজকে তোর একদিন কে আমার একদিন, এরকম নাছোড়বান্দা টাইপের ফিয়ারলেস হতে হবে। বুঝছো? শব্দগুলা যদি তোমাকে হারায় দেয় তাহলে তো প্রাণী হিসেবে আসছো, আশরাফুল মাখলুকাত, এটা কি, এটা একটা অযথার্থতা পেয়ে গেল না, যে আমি পারছি না, একটা জিনিস আমাকে উঠানো হয়েছে আমি চেষ্টা করছি না, চেষ্টাই করছি না, আমার পটেনশিয়ালিটি আমি ওয়েস্ট করছি, দ্যাটস এ ক্রাইম। সো এটা করা যাবে না, ঠিক আছে? নতুন করে ভাবো, আমি কত সহজ করে বোঝাচ্ছি। আমার কলেজে একটা ক্লাস হয়েছিল, বুঝছো, ডিএনএ থেকে পুরা শেষ করে দিস। আমি চেষ্টা করছি, আমি পারছি। তোমাদের অনেকগুলা ক্লাসে ভাঙছি, অনেকগুলো শব্দে ভেঙে পড়াচ্ছি, তোমরা পারবা। আচ্ছা, তাহলে দেখো, আমরা নিউক্লিওসাইড বানিয়েছি, এখন নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত করতে হবে। এখন আমরা নিউক্লিওসাইড বানানোর সময় কি করেছি, যে কার্বন, শর্করার 1 নং কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত করেছি, নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন যুক্ত করেছি, সাইটোসিন যুক্ত করেছি, থায়ামিন যুক্ত করেছি, গুয়ানিন যুক্ত করেছি। যখন অ্যাডেনিন যুক্ত করব নাইট্রোজেনাস ক্ষারের 9 নম্বরের সাথে যুক্ত করেছি, কয় নম্বর, 9 নম্বর। গুয়ানিনের ক্ষেত্রে 9 নম্বর। আর যখন সি আর টি, তখন একের সাথে এক যুক্ত করেছি, একের সাথে এক যুক্ত করেছি। অর্থাৎ পিউরিন হলে একের সাথে 9 যুক্ত করেছি, কারণ দুইটা রিং, বেশি নাম্বার। আর যখন পাইরিমিডিন তখন একের সাথে এক যুক্ত করেছি। ঠিক আছে, পেয়েছি নিউক্লিওসাইড। এখন বানাতে হবে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড বানানোর জন্য দরকার ফসফেট। ফসফেটটা যুক্ত করব, এই যে 5 নং কার্বন আছে না, এটা 4 নং কার্বন, এখানে একটা 5 নং কার্বন ছিল, 5 নং কার্বন ছিল, এই যে 5 নং কার্বন, এই 5 নং কার্বনের সাথে আমি যুক্ত করব কি জানো, ফসফেট। কি যুক্ত করব, ফসফেট। তাহলে এই যে নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হলো, তুমি পেয়েছো নিউক্লিওটাইড। এটার নাম তুমি দিবে ডিঅক্সি অ্যাডেনোসিন নিউক্লিওটাইড। দেখো নামটা চেঞ্জ হয়ে গেছে, আগের মতোই আছে, ডিঅক্সি অ্যাডেনোসিন নিউক্লিওটাইড বা ডিঅক্সি অ্যাডেনোসিন, একটা ফসফেট যুক্ত হয়েছে, মনো নিউক্লিওটাইড বা মনোফসফেট। ঠিক আছে, ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট, একটা ফসফেট যুক্ত হয়েছে না, তাই মনোফসফেট। এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে খেয়াল করো, এখানেও তুমি 5 নং কার্বনের সাথে একটা ফসফেট দিবা, কি পাবা, ডিঅক্সি সাইটিডিন মনোফসফেট, একটা নিউক্লিওটাইড। এখানেও তুমি এই 5 নং কার্বনের সাথে, 5 নং কার্বনের সাথে আরেকটা ফসফেট দিবা, কি পাবা, গুয়ানিনের নিউক্লিওটাইড পাবা। এইখানেও তুমি এই 5 নং কার্বনের সাথে আরেকটা ফসফেট দিবা, কি পাবা, থায়ামিনের নিউক্লিওটাইড, থায়ামিনের নিউক্লিওটাইড, ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট বা থাইমিডিন ডিঅক্সি নিউক্লিওটাইড। তার মানে ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট যে কথা, তুমি যদি এটার বদলে লিখো ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট যে কথা, তুমি এটাকে লিখতে পারো অ্যাডিনিন ডিঅক্সি
মনোনিউক্লিওটাইড বা নিওক্সি নিউক্লিওটাইড, ডিঅক্সি নিউক্লিওটাইড, দুইটা নামই রাখা যায়। তাহলে এটা কি নামে রাখবো? সাইটিডিন ডিঅক্সি নিউক্লিওটাইড। এটা কি থাইমিডিন ডিঅক্সি নিউক্লিওটাইড। এটা কি গুয়ানোসিন ডিঅক্সি নিউক্লিওটাইড। তাহলে আমরা নিউক্লিওটাইড পেয়ে গেলাম কাকে বানানোর জন্য? ডিএনএ কে বানানোর জন্য। কাকে বানানোর জন্য? ডিএনএ কে বানানোর জন্য। আর ডিএনএ কি বলতো? ডিএনএ যে একটা জিনিস, তুমি পারো নাকি পারো না তো এখন তুমি নিজে বুঝবা। দেখো তুমি বলো তো, ডিএনএ এর 1 সুতা নাকি 2 সুতা? ডিএনএ তে একটা সূত্রক ছিল নাকি দুইটা সূত্রক ছিল? আলিফা বলছে ভাইয়া 9 আর 1 বুঝি নাই। মানে এই যে নাইট্রোজেনাস খাটটা আছে না, এর 9 নম্বর নাইট্রোজেনের সাথে এটার 1 নম্বর কার্বন যুক্ত হয়েছে। এইটার 9 নম্বর নাইট্রোজেনের সাথে এটার 1 নম্বর কার্বন যুক্ত হয়েছে। আবার থাইমিন আর সাইটোসিনের ক্ষেত্রে ওদের 1 নম্বরের সাথে তোমার শর্করার 1 নম্বর কার্বন যুক্ত হয়েছে। এটা নাম্বার, কার সাথে কোনটা যুক্ত হয়েছে সবাই পারতেছে, দুইটা সূত্র। এখন আমাকে বলো, যদি আমি ডিএনএ বানাইতে চাই, ডিএনএ বানাইতে চাই, আমার কি লাগবে? দুইটা নিউক্লিওটাইডের সূত্রক লাগবে, দুইটা নিউক্লিওটাইডের সূত্রক লাগবে, অর্থাৎ আমার এরকম লাগবে। চলো আমরা এখন ডিএনএটা আঁকি। এই যে এটা একটা নিউক্লিওটাইড, ধরো এটা একটা নিউক্লিওটাইড, কপি করি। তাহলে ডিএনএ বানাতে হলে আমার এইটা একটা সুতা লাগবে নিউক্লিওটাইডের, ঠিক একই ভাবে আরেকটা সুতা লাগবে। এই যে আরেকটা সুতা লাগবে এখানে, এই যে আরেকটা সুতা লাগবে, দুইটা সুতা লাগবে, তাই তো? এই দুইটা সুতা মিলে আমরা নিউক্লিওটাইড বানাবো। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে আমার দুইটা প্রশ্ন আছে, তোমরা আমাকে দুইটা প্রশ্ন করবা যে ভাইয়া ঠিক আছে আপনি সুতা বানাইলেন, এখন এই যে নিউক্লিওটাইড গুলোকে একটু জোড়া লাগাইতে হবে না? জোড়া লাগানো ছাড়া আপনি কি সুতা বানাইতে পারবেন? উত্তর হচ্ছে না, বানাইতে পারবো না। তার প্রথম কাজ, এটাকে জোড়া লাগাইতে হবে। পলাশ 9 একটা বুঝিয়ে দিয়েছে যে শর্করার 1 নং কার্বনের সাথে, শর্করার 5টা কার্বন ছিল না, শর্করার 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন ক্ষারের 9 নম্বরটা যুক্ত হয়েছে। অর্থাৎ নাইট্রোজেন ক্ষারে তুমি নাম্বারিং যদি করো, এই যে নাম্বারিং যদি করো 1 2 3 4, কোনাগুলো এক একটা নাম্বার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 12টা পাবা বা 11টা পাবা। এই 11 নাম্বার নাইট্রোজেনের মধ্যে 9 নাম্বার নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে। আবার এখানে কি 1 নাম্বার নাইট্রোজেনের সাথে শর্করার 1 নম্বর কার্বন যুক্ত হয়েছে। অর্থাৎ কত নম্বরের সাথে কত নম্বর যুক্ত হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে এটা। পিউরিনের ক্ষেত্রে সব সময় তার 9 নম্বর নাইট্রোজেনটা শর্করার 1 নম্বরের সাথে যুক্ত হয়। পাইরিমিডিনের ক্ষেত্রে তার 1 নম্বর নাইট্রোজেনটা শর্করার 1 নম্বর নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে নিউক্লিওসাইড তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার এখানে চলে আসি। যেহেতু আমরা নিউক্লিওটাইডের চেইন বানাবো, তার মানে এই যে একটা নিউক্লিওটাইড, ধরো এটা অ্যাডেনিন নিউক্লিওটাইড, এখানে আমি এভাবে লিখলাম এ, আর এখানে আছে ফসফেট। এটা ধরো গুয়ানিন নিউক্লিওটাইড, এখানে আছে ফসফেট। এটা ধরো থায়ামিনের নিউক্লিওটাইড, এখানে আছে ফসফেট। সেম এটা ধরো সাইটোসিনের নিউক্লিওটাইড, এখানে আছে ফসফেট। এটা ধরো অ্যাডেনিন নিউক্লিওটাইড, এখানে আছে ফসফেট। তাহলে এই যে নিউক্লিওটাইড গুলো আছে, এগুলোকে যদি পলি নিউক্লিওটাইড বানাইতে চাই, ডিএনএ মানে দুইটা সুতা, কিসের সুতা? পলি নিউক্লিওটাইডের সুতা। পলি মানে অনেকগুলা। তাহলে এই যে নিউক্লিওটাইড অনেকগুলো সাজিয়েছি, এখন এগুলাকে সুতা দিয়ে যুক্ত করতে হবে। আর এখানে তো সুতা নাই, এখানে কি থাকবে? বন্ধন থাকবে। বন্ধনে যুক্ত হবে, আবদ্ধ হবে, ঠিক আছে? এই বন্ধনটা কি অ্যাকচুয়ালি? এই বন্ধনটা হচ্ছে ডাই এস্টার বন্ধন। ডাই এস্টার বন্ধন। এই ধরো একটা নিউক্লিওটাইড, এর 3 নম্বর কার্বন, এখানে কি আছে? 3 নম্বর কার্বন আছে, রাইট? আর এইটা ফসফেটটা কোথায় যুক্ত আছে? 5 নম্বর কার্বনের সাথে। তাই আগের নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সাথে এটা একটা বন্ধন তৈরি করে। ঠিক সেম ভাবে এই নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সাথে এইটা একটা বন্ধন তৈরি করবে। এই নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সাথে এইটা আরেকটা বন্ধন তৈরি করবে। অর্থাৎ একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে ফসফেট এবং 3 নম্বর কার্বন দিয়ে বন্ধন তৈরি করে। এই বন্ধনের নাম কি জানো? এই বন্ধনের নাম ফসফো ডাই
এস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন। আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া তাহলে এই যে আপনি শর্করার সাথে যে নাইট্রোজেন ক্ষার যুক্ত করলেন, এই বন্ধনের একটা নাম দিতে হবে না? উত্তর হচ্ছে হ্যাঁ, দিতে হবে। এই বন্ধনের নাম কি দিবা? এই বন্ধনের নাম দিবা গ্লাইকোসাইডিক বন্ধন। অর্থাৎ যে বন্ধনীতে শর্করার সাথে নাইট্রোজেন ক্ষার যুক্ত হয়, নাইট্রোজেন ক্ষার যুক্ত হয়, সেই বন্ধনীকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, তার মানে দেখতে পাচ্ছি একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে মিলে কি তৈরি করছে? ফসফোডাইএস্টার বন্ধনী তৈরি করে একটা নিউক্লিওটাইড চেইন তৈরি করেছে, নিউক্লিওটাইড চেইন তৈরি করেছে। এখন খেয়াল করো, তুমি যদি নাম্বারিং সুন্দর করে করো, এটা হচ্ছে 5, এটা 5 নম্বরে আছে, রাইট? এই যে 3 5 3 5, এইখানে কি থাকবে? এখানে 3 থাকবে না? 3 এখানে কি 3, এখানে কি থাকলো? 3 থাকলো। সো এটাকে তুমি চিনতে পারো 5 নাম্বার দিয়ে শুরু হয়েছে, 3 নাম্বার দিয়ে শেষ হয়েছে, 1 2 3। ঠিক আছে? আচ্ছা, ঠিক এর মধ্যেও এই কাজগুলো হবে। এর মাঝে ধরো এইখানে তুমি দিয়েছো টি, আর এই যে 5 নম্বরের সাথে ফসফেট, এখানে দিয়েছো ধরো সি, এই 5 এর সাথে ফসফেট, এখানে ধরো দিয়েছো এ, এই 5 এর সাথে ফসফেট, এখানে ধরো দিয়েছো জি, এই 5 এর সাথে ফসফেট। নিউক্লিওটাইড বানাচ্ছি, আমরা নিউক্লিওটাইড বানানো শিখে ফেলেছি। এখানে আবার ধরো টি, এখানে ধরো 5 এর সাথে ফসফেট। আর নিউক্লিওটাইড গুলাকে যুক্ত করতে হলে তোমার কি লাগবে? যুক্ত করতে হলে লাগবে ফসফোডাইএস্টার বন্ড, অর্থাৎ 3 এর সাথে 5 এর এই যে ডাইএস্টার বন্ড, এই যে ডাইএস্টার বন্ড, এই ডাইএস্টার বন্ড, এই ডাইএস্টার বন্ড। এখানেও দেখো, এখানে 5 দিয়ে শুরু হয়েছে আর এই যে 3 দিয়ে শেষ হয়েছে, মানে এই লেস থেকে তুমি দেখলে 3 পাবা, আগে 3 পাবা। ঠিক আছে, এখানে 5 পাবা। আমরা বেজোড় সংখ্যা দিয়ে কাউন্ট করবো, জোড়গুলা নিব না। ঠিক আছে, জোড়গুলা নিব না, 3 আর 5। আচ্ছা, এখন ভাইয়া ডিএনএ তে দেখেছি 2টা সুতা একত্রে থাকে। এখন আপনি 2টা সুতাকে একত্রে কেমনে রাখবেন যদি ওদের মধ্যে কোনো বন্ধন না করতে পারেন? আপনি তো পারবেন না। হ্যাঁ, আমরা এখন বন্ধন তৈরি করবো, আমি পারবো না। তাহলে এই 2টা সুতাকে যদি একত্রে রাখতে হয় তাহলে বন্ধন বানাতে হবে। এখন তারা একটা অসাধারণ কাজ করে, তারা বলে যে আমি নাইট্রোজেন ক্ষার, আমি বন্ধন করব, দায়িত্ব নিলাম, কিন্তু আমার শর্ত আছে। আমি নাইট্রোজেন ক্ষার, আমি ফসফেট নামক গরিবের সাথে এই পোরের সাথে আমি বন্ধন করব না। আমি যেমন আমি তার সাথে সমকক্ষে বন্ধন করব, আমি আরেকটা নাইট্রোজেন ক্ষারের সাথে বন্ধন করব, আরেকটা নাইট্রোজেন ক্ষারের সাথে বন্ধন করব। তারা নাছোড়বান্দা, এটাই করবে। তাহলে খেয়াল করো, এ কি করবে জানো? ওর সাথে বন্ধন করতে চাবে, ও ওর সাথে বন্ধন করতে চাবে। এখন কাহিনী হচ্ছে, তোমরা একটা জিনিস পড়েছো, স্টেরিক বাধা, যে একটা জিনিস যখন বন্ধন তৈরি করতে হয় তার কাছাকাছি আসতে হবে। এখন ধরো এইটা আর এটা বন্ধন তৈরি করবে, এর মাঝখানে আমার মাথা দাঁড়ায় আছে, ওরা তো বন্ধন তৈরি করতে পারবে না। তাহলে জিনিসটা এরকম না? সো ও আর ও বন্ধন তৈরি করবে, মাঝখানে দেখো ওরা বসে আছে, এই যে ওরা বসে আছে। কিন্তু কথা হচ্ছে, ভাই আমি তো ওকে দেখতে পারি না, আমি তোর সাথে বন্ধন তৈরি করব না। আমি বন্ধন তৈরি করব আমার গোত্র যারা আছে ওদের সাথে বন্ধন তৈরি করব ওরা। এখন তাহলে কি হলো? বিপদ হয়ে গেল। এখন তারা বলছে সমস্যা নাই, আমি এটাকে উল্টায় দিব, তুমি উল্টে যাও। এখন দেখো, আমি এটাকে ম্যাজিক করে উল্টায় দিব। উল্টায় দিলে কাহিনীটা কি হয়? উল্টায় দিলে তারা যে শর্তটা দিয়েছিল, তারা নাইট্রোজেনাস ক্ষার আরেকটা নাইট্রোজেনাস ক্ষারের সাথে যুক্ত হবে, এই শর্ত তারা ফিল আপ করে কিনা। চলো চলো, এটা একটু টাফ হবে, ম্যাজিকটা ম্যাজিকটা টাফ হবে, বাট দেখি দেখি, যদি এটা পারি তাহলে তো ম্যাজিশিয়ান হয়ে যাবো, বুঝছো না? ওয়াও, দেখছো? এখন দেখো খেলাটা কি হয়। এখন তুমি বলবা, ভাই আপনি তো আসলে জাদু জানেন। একটা গান আছে না, কি যেন গানটা, এই যে ফেসবুকে দেখতেছি, গানটা হচ্ছে এরকম বলে, আমার বন্ধু জাদু জানে। তুমি বললো তানজিম স্যার জাদু জানে। ঠিক আছে, শুধু জাদু না, টেকনোলজির যে উন্নতি, সেটার কারণে সম্ভব হয়েছে। বাহ, এখন আমাদের কাজ শেষ। ওয়াও, কত ভালো লাগছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, জাদু শেষ।
এখন দেখো, এখন তাদের যে শর্ত দিয়েছিল যে ভাই আমি নাইট্রোজেনাস ক্ষার নাইট্রোজেনের সাথেই যুক্ত হব, এই শর্ত কি ফিল আপ হবে? খাতা তো উল্টা পারবে না, এটাই তো ম্যাজিক। এখন তুমি আরেকবার আঁকবা আর কি, আরেকবার আঁকবা, তাই না? তাহলে দেখো এই যে সে চাচ্ছিল এ এর সাথে টি, তাকে কাছাকাছি আনা গেছে। এখন এই যে দুইটার মাঝে আমার মাথা ছিল, ঘুরাই দিছি, এখন তারা কাছাকাছি চলে আসছে, এরা বন্ধন তৈরি করবে। ঠিক আছে, বায়োলজি মানে ম্যাজিক। আচ্ছা, আবার পড়াশোনা করি, মজা পাইছো না? পড়াশোনা করি। ওকে, গুড। তাহলে এখন তুমি উল্টায় নিলে কেন? কাছাকাছি আনার জন্য কাদের? এই নাইট্রোজেনাস ক্ষারগুলোকে। যখন তারা এরকম কাছাকাছি চলে আসলো তখন দুইটা সূত্র একে অপরের সাথে বন্ধন তৈরি করবে। সো এই যে অ্যাডেনিন থায়ামিনের সাথে বন্ধন তৈরি করবে কিভাবে? এই যে দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, দুইটা হাইড্রোজেন বন্ধন। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। বুঝছো? দুইটা হাইড্রোজেন বন্ধন, এখানে থাকবে সি, কি থাকবে? সি, কি থাকবে? সি থাকবে, সি, সি। তাহলে এই যে জি আর সি, জি আর সি একে অপরের সাথে যুক্ত হবে কি যে জানো? তিনটা হাইড্রোজেন বন্ধনী দিয়ে যাও, তিনটা হাইড্রোজেন বন্ধনী। আবার এ আর টি যুক্ত হবে দুইটা হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে, দুইটা হাইড্রোজেন বন্ধনী। সি আর জি হবে এখানে, সি আর জি, সি আর জি যুক্ত হবে তিনটা হাইড্রোজেন বন্ধনী, আর এ আর টি যুক্ত হবে দুইটা হাইড্রোজেন বন্ধনী। এই হচ্ছে তোমার দ্বিসূত্রক ডিএনএ। এখন খেয়াল করো, একটা সূত্রক শুরু হয়েছে কি 5 থেকে 3, আরেকটা সূত্রক কি উল্টা 3 থেকে 5। এইভাবে তুমি একটা ডিএনএ পাইছো, বুঝছো? এইভাবে তুমি একটা ডিএনএ পাইছো, এই যে ডিএনএ, এইটা একটা সূত্রক, এইটা একটা সূত্রক। এই সূত্রক হচ্ছে 3 থেকে 5, এটা হচ্ছে 5 থেকে 3। মাঝখানে নিউক্লিওটাইড গুলো আছে, মাঝখানে নিউক্লিওটাইড গুলো আছে। এখন তোমার বডিতে কোটি কোটি ডিএনএ, বুঝছো? সব মিলিয়ে 100 গ্রাম ডিএনএ তোমার বডিতে আছে। আর এই ডিএনএ 100 গ্রাম হইতে কি কয়েকশো কিলোমিটার, কয়েকশো মাইল লাগবে। তাহলে এত এত মাইল ডিএনএ একত্রে রাখতে হয় কোষের মধ্যে, কি করতে হবে? এটা পেঁচায় ফেলতে হবে, একদম সুপার কয়েলিং করতে হবে, তাই না? তখন এরা পেঁচায় যায়, পেঁচায় গিয়ে ওরা তৈরি করে এরকম, এই যে, এই যে এটা হচ্ছে একটা দ্বিসূত্রক ডিএনএ, যেটার এইটা হচ্ছে তোমার 5 প্রাইম থেকে 3 প্রাইম। তাহলে এটা হবে কি 3 প্রাইম থেকে 5 প্রাইম, প্রাইম বলে আমরা, হ্যাঁ, কার্বনের নাম্বার উপর ভিত্তি করে। মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন, এই যে এ আর টি এর হাইড্রোজেন বন্ধন, সি আর জি এর হাইড্রোজেন বন্ধন। আবার ধরো টি আর এ এর হাইড্রোজেন বন্ধন, আবার সি আর জি এর হাইড্রোজেন বন্ধন। এইভাবে তোমার ডিএনএ তৈরি হলো। এই হচ্ছে তোমার ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের গঠন। গঠন। এখন দেখো আরো জিনিসপত্র শিখি। তাহলে এই যে দুইটা সূত্রক, এখন বলো, তোমরা সিঁড়ি দেখছো? তুমি যখন সিঁড়ির নিচে দাঁড়াবা, একদম সিঁড়ি দিয়ে যখন উপরে তাকাবা, তখন মনে হবে একটা সিঁড়ি এইভাবে গিয়ে একটাকে ছেদ করে ফেলছে। কিন্তু আসলে কি তারা ছেদ করে? তারা ছেদ করে না। দুইটা রেলিং সবসময় একই দূরত্বে থাকে, দুইটা রেলিং সবসময় একই দূরত্বে থাকে, যে রেলিং গুলো দিয়ে তুমি ধরে ধরে উঠো। ঠিক একই ভাবে এই ডিএনএর দুইটা সুতা, দুইটা সুতার রেলিং গুলা কি দিয়ে তৈরি হয়েছে? এই দেখো, এটা হচ্ছে সিঁড়ির ধাপ, এটা হচ্ছে সিঁড়ির স্টেপ গুলা, যেটা পা দিয়ে তুমি উঠো। এই যে নাইট্রোজেন ক্ষারগুলা কি সিঁড়ির ধাপ তৈরি করছে, আর শর্করা গুলা কি রেলিং তৈরি করছে। তুমি এটাকে ধরে ধরে এক পায়ে এক পায়ে উঠলা, দেখো ধরলা, একটা একটা পা দিয়ে উঠলা, তাহলে এটা হচ্ছে সিঁড়ির ধাপ, আর এটা কি রেলিং। তার মানে এই যে এই জায়গাগুলাই কি আছে? শর্করা আছে, এই জায়গাগুলো শর্করা আছে। ঠিক এইভাবেই এই জায়গাগুলো শর্করাতে ভর্তি, আর এই জায়গায় কি আছে? নাইট্রোজেন ক্ষারগুলো আছে। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা ইন্টারেস্টিং জিনিস, এই যে ডিএনএর একটা সুতা থেকে আরেকটা সুতার দৈর্ঘ্য, এটা সব জায়গায় সমান, এবং এটা হচ্ছে
20 অ্যামস্ট্রং, 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার, 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার। ঠিক আছে? আচ্ছা, তারপর একটা জিনিস খেয়াল করো, এই যে ডিএনএটা এইখান থেকে একটা পাক শুরু করেছে, একটা প্যাচ নেওয়া শুরু করেছে, একটা তরঙ্গের মতো। তরঙ্গ পড়েছো না? তরঙ্গ খেয়াল করো, এই যে এইখান থেকে শুরু হয়, এইখানে আসে, তারপর এই যে এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। এটা কি? এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। এটা পূর্ণ তরঙ্গ। ঠিক একইভাবে ডিএনএটা এখান থেকে যাত্রা শুরু করবে, একটা প্যাচ হওয়া শুরু করলো, এই যে অর্ধেক হইলো, এইখানে আসলো, এইখান থেকে এই পর্যন্ত তার হচ্ছে একটা পূর্ণ প্যাচ, একটা পূর্ণ প্যাচ। এটা কি? পূর্ণ প্যাচ। ঠিক আছে, ভালো। তাহলে এইখান থেকে এই পর্যন্ত তার একটা পূর্ণ প্যাচ। একটা পূর্ণ প্যাচের দৈর্ঘ্য কত জানো? এখান থেকে যদি মাপো, একটা পূর্ণ প্যাচের দৈর্ঘ্য পাবা তুমি 34 অ্যামস্ট্রং। কত অ্যামস্ট্রং? 34 অ্যামস্ট্রং বা 3.4 ন্যানোমিটার, কারণ 10 অ্যামস্ট্রং এ 1 ন্যানোমিটার। ঠিক আছে, আচ্ছা। আবার তুমি দেখবা যে এই যে ভাই 34 অ্যামস্ট্রং বলছেন, একটা পূর্ণ প্যাচ, এই প্যাচের মধ্যে একটা পূর্ণ প্যাচে এই পাশে 10টা নিউক্লিওটাইড, এই পাশে 10টা নিউক্লিওটাইড আছে। তার মানে কি? পূর্ণ প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। এই এই সুতার মধ্যে 10টা নিউক্লিওটাইড, এই সুতার মধ্যে 10টা নিউক্লিওটাইড। ঠিক আছে, আচ্ছা। তার মানে বলো তো, ধরো এইখানে একটা নিউক্লিওটাইড আছে, এইখানে একটা নিউক্লিওটাইড আছে, এই এক জোড়া, তারপরে এই জোড়া। তাহলে একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কতটুকু হবে? এক জোড়া নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? 34 অ্যামস্ট্রং। মানে দুইটা পাশাপাশি থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত 10 অ্যামস্ট্রং, এখান থেকে এই পর্যন্ত কি 1 অ্যামস্ট্রং। এরকম এইখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, 10টা জোড়া মিলে একটা পূর্ণ প্যাচ হয়। তার মানে এইটার এই জায়গা থেকে এই পর্যন্ত কি 34 অ্যামস্ট্রং। আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কয়টা নিউক্লিওটাইড আছে এই সুতার মধ্যে? 10টা। 1 2 3 4 5 6। তারপর আমরা লিখতে পারি একটা পূর্ণ প্যাচে প্রতি সূত্রকে 10টি নিউক্লিওটাইড, আর দুইটা মিলায় 10 জোড়া। ঠিক আছে, 10 জোড়া। তাহলে 10টা নিউক্লিওটাইডের কত হইল? 34 অ্যামস্ট্রং। একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কতটুকু হবে? তোমরা তো জানো 34 অ্যামস্ট্রং বাই 10, দ্যাট ইজ 3.4 অ্যামস্ট্রং বা 0.34 ন্যানোমিটার। আবার খেয়াল করো, এই জায়গায় একটা খাঁজ হয়েছে, আবার এই জায়গায় একটা বড় খাঁজ হয়েছে। যেটা বড় খাঁজ এটাকে বলা হয় গৌণ কুঞ্চন। কি বলা হয়? গৌণ কুঞ্চন। এই যে বড় খাঁজ, সরি মুখ্য কুঞ্চন। আর এখানে একটা ছোট খাঁজ হয়েছে, এই ছোট খাঁজটাকে আমরা বলবো গৌণ কুঞ্চন। তাহলে এই যে বড় খাঁজ মুখ্য কুঞ্চন, আর ছোট খাঁজ গৌণ কুঞ্চন। মুখ্য কুঞ্চন এবং গৌণ কুঞ্চন। ঠিক আছে, আচ্ছা, গুড। এখন এই যে মডেলটা দেখছো, এই মডেলটা কেমনে কেমনে আসছে? আমি বানাইছি না, দুইজন ভদ্রলোক এই মডেলের পিছনে অনেক সময় ব্যয় করছে। তাদের নাম হচ্ছে ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন ও ক্রিক তারা সাইকেলের স্ক্রু, কর্ক ইত্যাদি ব্যবহার করে এই মডেলটা বানিয়েছেন, যার ফলে এই মডেলটাকে বলা হয় কর্ক স্ক্রু মডেল। তাহলে মডেলটা কারা দিয়েছেন? ওয়াটসন ও ক্রিক। এবং তারা ডিএনএ মডেল দেওয়ার জন্য কি পাইছে জানো? নোবেল প্রাইজ পাইছে। এখন এটা তো একটা কাহিনী আছে, ট্র্যাজিক কাহিনী। শোনো কাহিনীটা। তাদের বস ছিলেন একজন, তার নাম রোজালিন্ড ফ্রাঙ্কলিন, একজন ভদ্র মহিলা। তিনি সর্বপ্রথম এই যে নিউক্লিক অ্যাসিডের ডিএনএ এর গঠনটা ব্যাখ্যা করার জন্য এক্স-রে বলে না, এক্স-রে দিয়ে কাজ করা শুরু করলেন। কারণ এই যে এত ক্ষুদ্র একটা জিনিস দেখতে হলে অবশ্যই ইলেকট্রন মাইক্রোস্কোপিক যন্ত্র দরকার, যেটা অ্যাম্প্লিফাই করার জন্য এক্স-রে সাহায্য দরকার ছিল।
সো এক্সরে বেসিক্যালি অনেক রেডিয়েশন, বুঝছো? বা তিনি বেসিক্যালি বিভিন্ন রেডিয়েশন বা তেজস্ক্রিয় জিনিস নিয়ে কাজ করা শুরু করলেন, বুঝছো? আর তেজস্ক্রিয় জিনিস কিন্তু তোমার বডিতে একটা ক্ষতি করে। তোমার বডির ডিএনএ এর স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে, বডির ক্যান্সার তৈরি করে। এজন্য বেশি, বেশি রেডিয়েশনে থাকা উচিত না। এই যে আমাদের ফোনের রেডিয়েশন, এই রেডিয়েশন এগুলো খুব বাজে, হার্মফুল, বুঝছো? সো এইজন্য ঘুমানোর আগে কি করবে জানো? ওয়াইফাই, তারপর হচ্ছে ব্লুটুথ, তারপর হচ্ছে কি এগুলা সব বন্ধ করে তারপর ঘুমাবা। নাহলে তো আমাদের কানের পাশেই ফোনটা থাকে, তাই না? সব রেডিয়েশন পরে তুমি অ্যাবজর্ব করো। এগুলো বাজে। যতটা চেষ্টা করা যায় আরকি। সো উনি রেডিয়েশন নিয়ে কাজ করতে, করতে কি হলো জানো? উনার ক্যান্সার ধরা পড়লো এবং তিনি এই তার ফলাফল প্রকাশের আগেই মারা গেলেন। এখন তার যে ২ জন সহকারী ছিল, ওয়াটসন ও ক্রিক, তারা কি করছে? তারা তার অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণতা দান করছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। তারা যে এই জিনিসটা করেছে, তাদের বস যে ছিল রোজালিন্ড ফ্রাঙ্কলিন, তারা সেটা অ্যাকনলেজ করে নাই। তারা সেটা কোথাও বলে নাই। তারা নিজের নামে সেটা পাবলিশ করেছে। এইজন্যই যে রোজালিন্ড ফ্রাঙ্কলিনকে বলা হয় দ্য ডার্ক লেডি অফ সায়েন্স, বুঝছো? বিজ্ঞানের অন্ধকারাচ্ছন্ন মহিলা। তিনি অন্ধকারই হারিয়ে গিয়েছেন। তার কাজটা আমরা স্মরণ করি না। তার নামে সেই কাজটা নাই। কিন্তু এই কাজটা ইনিশিয়েট করেছিলেন তিনি এবং এই কাজটা সফল করতে তিনি তেজস্ক্রিয় জিনিস নিয়ে কাজ করতে, করতে একসময় ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই যে রোজালিন্ড ফ্রাঙ্কলিনকে বলা হয় দ্য ডার্ক লেডি অফ সায়েন্স, বুঝছো? সেই হচ্ছে কাহিনী। এটাই জীবন। জীবন অনেক কিছুই হয়। আর তবু কষ্ট করা থামানো যাবে না। নিজের প্রতি বিশ্বাস হারানো থামানো যাবে না। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস হারানো থামানো যাবে না। তোমাকে পাঠানো হয়েছে, তোমার দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছে। তোমার জীবনটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। সেটা কেয়ার নিতে হবে মানসিকভাবে, শারীরিকভাবে, চিন্তাগতভাবে এবং পাশাপাশি অন্যের জীবনেরও খেয়াল রাখতে হবে। তাইলে আমানতটা আমরা ঠিকমতো রাখতে পারবো। আমানতের খেয়ানত করা কিন্তু কখনোই কেউ পছন্দ করে না। বুঝছো? সার্বিক দিকে চিন্তা করবা। পড়াশোনা করছো ভালো কথা। বাট পড়াশোনার পাশাপাশি তোমার যে মানবিক গুণাবলীগুলো সেগুলোও কিন্তু ইম্পোর্টেন্ট। সেগুলোও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট, বুঝছো? এগুলা ছাড়া অ্যাকচুয়ালি জীবনে খুব বেশি প্রায়োগিক অর্থে বড় হওয়া যায় না। তুমি অনেক, অনেক জায়গায় যাবা। অনেক, অনেক ব্রিলিয়ান্ট ইন্টেলেকচুয়াল মানুষ বাট ওদের মোরালিটি অনেক তলানিতে পড়ে আছে। সেটা যেকোনো ইনস্টিটিউশন হোক। তুমি হয়তো টপ ইনস্টিটিউশনে থাকতে পারো। বাট তোমার মোরালিটির জায়গা থেকে তুমি যখন ডাউনফল এর দিকে যাবা বা তোমার কারণে যখন মানুষের উপকার হবে না, রাদার তোমার কথাবার্তা কাজ করে মানুষ অ্যাটাকড ফিল করবে। তুমি মানুষের ক্ষতি করবা। তখন অ্যাকচুয়ালি এই পড়াশোনার খুব একটা মূল্য আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে? রিসেন্টলি অনেক কাহিনী দেখছি, অনেক ইন্টেলেকচুয়াল লোকজন, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা অনেক গর্হিত কাজ করছে। কারণ তারা হয়তো এই যে মোরাল জিনিসগুলো নিয়ে ভাবে নাই। বাট পড়াশোনার পাশাপাশি মোরাল জিনিসগুলো নিয়ে ভাবতে হবে। কোনটা ভালো, কোনটা খারাপ। তুমি যে পৃথিবীতে একটা বার্তাবাহক হিসেবে আসছো, ভালো কাজের বার্তাবাহক হিসেবে। তোমাকে একটা সম্পদ দিয়ে পাঠানো হয়েছে। সেটা কি? উন্নত মস্তিষ্ক। এই উন্নত মস্তিষ্ককে কাজে লাগিয়ে নিজেকে যে রক্ষা করতে হবে, আশেপাশের লোকগুলো যে রক্ষা করতে হবে, সবাইকে নিয়ে যে উন্নতির দিকে যেতে হবে, এইটা যদি তুমি না বুঝো, তাহলে অ্যাকচুয়ালি খুব বেশি পড়াশোনা করেও খুব বেশি পৃথিবীর উপকারে তুমি আসতে পারবা না। আর সামগ্রিক অর্থে আমি তখন বলব যে ব্যর্থ। বুঝছো? সো সফলতার সংজ্ঞাটা একটু বড়। পড়াশোনা করব ঠিক আছে। বাট পড়াশোনার পাশাপাশি স্পিরিচুয়াল জিনিসগুলো কিন্তু নিজের মধ্যে ভাববা, আনবা। এখন এই সময়। এখন নিজেকে তুমি যেভাবে গড়ে তুলবা, মানবিক ক্ষেত্রে, ঠিক আছে? মেন্টালিটির ক্ষেত্রে, তোমার চিন্তা ভাবনার ক্ষেত্রে, তুমি দেখবা আস্তে, আস্তে তোমার লাইফটা সেইভাবে শেপড হচ্ছে। সো এই টাইমটা খুবই ইম্পোর্টেন্ট টাইম। কলেজে উঠেছো, নানান মানুষ দেখবা, নানান চিন্তা ভাবনার মানুষ দেখবা, খারাপ মানুষ দেখবা, ভালো মানুষ দেখবা। বাট এই সবের মাঝে তুমি যদি নিজেকে একটা ভালো অবয়ব না দিতে পারো, সেটা শুধু শারীরিক অবয়ব না, মানসিক অবয়ব, তাহলে অ্যাকচুয়ালি জীবনটা কঠিন হয়ে যাবে। হয় তোমার জন্য অথবা তোমার আশেপাশের মানুষের জন্য। আমাদের উদ্দেশ্য একটাই, জীবনটা আমার জন্য সহজ করব আমি, মানুষের জন্য সহজ করব। ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবে। আর আমি তো যখন তোমাদের কোনো কথা বলি, আ এটা আমি তোমাদের উপর একটা দায়িত্ব দিয়ে দেই যে তোমরা সেই কথাগুলো শুনবে, মানার চেষ্টা করবে যদি ভালো মনে হয়। পাশাপাশি এই ভালো কথাগুলা ছড়ানোর চেষ্টা করবে। কারণ আমার পক্ষে হয়তো এই ক্ষুদ্র মানুষ হিসেবে সবার কাছে পৌঁছানো সম্ভব না। বাট তোমরা যদি এগুলা মানো এবং তোমরা যদি পৌঁছিয়ে দাও, সেক্ষেত্রে হয়তো আমার কথাগুলো ইমপ্যাক্ট একটু বাড়বে। এবং আমি চাই টু বি অনেস্ট অ্যাকচুয়ালি আমার ভালো কথাগুলো একটা ইমপ্যাক্ট রাখুক। আমি আদারওয়াইজ আমি বলি যে আমার এক্সিস্টেন্স এর কোনো অর্থ নাই যদি আমি আমার জুনিয়রের মধ্যে কোনো ভালো কিছু স্প্রেড না করতে পারি। বুঝছো? সো এটা আমার দায়বদ্ধতার জায়গা। বাট তোমারও একটা দায়বদ্ধতার জায়গা আছে। পড়াশোনা তো থাকবেই। এর পাশাপাশি এগুলোও করতে হবে। ঠিক আছে? ওকে, অনেক জ্ঞান দিয়ে দিলাম।
আমরা কই ছিলাম? ডিএনএ গঠনে ছিলাম, ঠিক আছে? ওকে, সো ডিএনএ গঠন আমরা পড়ে ফেললাম। এখন দেখো একটা জিনিস খেয়াল করেছো কিনা যে ভাইয়া আপনি কেন এ এর সাথে টি দিলেন, সি এর সাথে জি দিলেন, অন্য কেন কিছু দিলেন না? মাথায় রাখবা ডিএনএ যে দুইটা সূত্রক আছে এরা সবসময় এ এর সাথে টি যুক্ত হবে, সি এর সাথে জি যুক্ত হবে, ঠিক আছে? এ টি সি জি এর কোনো ব্যত্যয় হবে না। এবং তুমি দেখবা এই একটা ডিএনএ এর মধ্যে যতগুলা এটি বন্ধন আছে ততগুলাই সিজি বন্ধন আছে। একটা ডিএনএ এর মধ্যে যতগুলা এটি বন্ধন ততগুলা সিজি বন্ধন। তাহলে একটা ডিএনএ তে এটি বন্ধন এবং সিজি বন্ধন এটা সমান, এটা একটা রুলস আছে, এটা রুলসটাকে বলা হয় চারগাপস রুল। চারগাপস রুল, এই ভদ্রলোক এই রুলটা দিয়েছেন। আর ডিএনএ গুলোকে সুন্দর করে দেখার জন্য একটা স্টেইনিং করা হয়। কি স্টেইনিং? রং দেওয়া হয়, রং দিয়ে দেখা হয়। সেই রংটাকে বলা হয় ফুলজেন স্টেইনিং। ফুলজেন স্টেইনিং, এই রংটা দিয়ে ডিএনএটাকে সুন্দর করে দেখা যায়। বুঝছো? এই দুইটা মাথায় রাখবা। চারগাপস রুল কি? ডিএনএ তে যতগুলা অ্যাডেনিন থায়ামিন আছে ঠিক ততগুলাই কি আছে সাইটোসিন ইউরাসিল। অর্থাৎ ডিএনএ তে এটি এবং সিজি এদের পরিমাণ সমান, এটাই চারগাপস রুল। আর ডিএনএ তে দেখা যায় ফুলজেন স্টেইনিং এর মাধ্যমে, ফুলজেন স্টেইনিং, ঠিক আছে? ওকে, তারপর মাই স্টুডেন্ট খেয়াল করে দেখি আমরা, এই যে দেখো একটা পূর্ণ প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। পূর্ণ প্যাচ মানে ডিএনএ দুইটা সুতার, আর একটা সুতায় কি 10টা নিউক্লিওটাইড, আর একটা সুতায় 10টা। এই একটা সুতায় 10টা নিউক্লিওটাইড কতটুকু লম্বা হবে? 34 অ্যাংস্ট্রম। তাহলে একটা নিউক্লিওটাইড কত? 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে? ওকে, তারপর খেয়াল করো এই যে একটা জোড়ায় 10টা নিউক্লিওটাইড জোড়া বলেছি, এখানে একটা এখানে একটা, 10টা নিউক্লিওটাইড জোড়া। এর মধ্যে 5 জোড়া হচ্ছে এটি, এটা হচ্ছে 5 জোড়া থাকে, মানে 5টা থাকে আর কি, বুঝছো? 5টা থাকে এটি বন্ধন, আর 5টা থাকে হচ্ছে তোমার সিজি। এখন আমাকে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা এটির মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? 2টা। তাহলে 5টা এটি থাকলে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকবে? 10টা। ঠিক একই ভাবে একটা সিজির মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টা? 3টা। তাহলে 5টা সিজি থাকলে হাইড্রোজেন বন্ধন কয়টা থাকবে? 3 5 15টা। তাহলে টোটাল একটা পূর্ণ প্যাচে হাইড্রোজেন বন্ধন কয়টা থাকে? 25টি হাইড্রোজেন বন্ধন। বায়োলজি ক্লাস ম্যাথ ক্লাসে পরিণত হচ্ছে, তাই তো? এটাই মনে হচ্ছে এগুলা পরীক্ষায় আসবে। আমরা সুন্দর করে দেখতেছি, আমরা পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? একটা পূর্ণ প্যাচে 25টি হাইড্রোজেন বন্ধন থাকে, কারণ একটা পূর্ণ প্যাচে 5টা এটি বন্ধন মানে এ এবং টি একসাথে যুক্ত থাকে, 5টা সি এবং জি জোড়া থাকে। তাহলে 5টা এটির মধ্যে কি 10টা হাইড্রোজেন বন্ধন, আর 5টা সিজি জোড়ার মধ্যে হচ্ছে 15টা হাইড্রোজেন বন্ধন, এই 25টা হাইড্রোজেন বন্ধন থাকে, ঠিক আছে? আর একটা পূর্ণ প্যাচে প্রতি সুতায় নিউক্লিওটাইড কয়টা থাকে? 10টা, মানে 10টা নিউক্লিওটাইডের জোড়া থাকে, বুঝছো? এই যে এটা এটা আমি ভুল লিখছি, 10 জোড়া নিউক্লিওটাইড না, 10টি নিউক্লিওটাইড জোড়া, নিউক্লিওটাইড জোড়া থাকে, ঠিক আছে? ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস তুমি ডিএনএ এর দিকে তাকাও, ডিএনএ তাকায় দেখবা সবকিছুই তোমার জন্য ইজি মনে হচ্ছে। আর দুইটা সুতার একটা 3 থেকে 5, একটা 5 থেকে 3 অভিমুখী। আমাদের ডিএনএ পড়া শেষ হলো, আমাদের ডিএনএ পড়া শেষ হলো। আজকে কি আরএনএ পড়াবো নাকি আরএনএ আরেকদিন পড়াবো বলো? এখন বলো, সবাই বইটা নাও, সবাই বইটা নাও, বইয়ের খেয়াল করো, নিউক্লিক অ্যাসিড থেকে শুরু করে আমরা নিউক্লিক অ্যাসিড থেকে শুরু করে একদম ডিএনএ এর গঠন পর্যন্ত পড়ে ফেলেছি। মডেল ডিএনএ এর গঠন পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। ডিএনএ এর কাজটা পড়া হয় না, ডিএনএ এর কাজটা আমরা পড়ছি, ডিএনএ এর কাজটা পড়ছি। ডিএনএ এর কাজ কি হবে? ডিএনএ এর কাজটা আমি দেখাই, আসো ডিএনএ এর কাজ কি হবে। ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম যে এটা ক্রোমোজোম। মাই ডিয়ার স্টুডেন্টস একটু বাকি আছে, ডিএনএ এর কাজটা শেষ করে দিই। তোমরা দেখো ডিএনএ এর কাজ সহ নিউক্লিক অ্যাসিড থেকে বোঝো কিনা। এখানে কি ডিএনএ আছে, ডিএনএ এর কোনো একটা অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটাকে বলা হয় জিন। কি বলা হয়? জিন বলা হয়। তার মানে বেসিক্যালি আমাদের সকল বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে? ডিএনএ। ডিএনএ সিকোয়েন্সেস আমাদের বৈশিষ্ট্যগুলা অ্যারাইজ করে, ঠিক আছে? জি, তাহলে তো বলতে পারো আমাদের জীবনের রাসায়নিক ভিত্তি কোনটা? এই ডিএনএ হচ্ছে এমন একটা অণু যা আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে।
তাই এটাকে বলা হয় মাস্টার মলিকিউল। মাস্টার মলিকিউল, বুঝছো? আর ডিএনএ বেসিকলি একটা রাসায়নিক পদার্থ যেটা তোমার জীবনের ভিত্তি হিসেবে কাজ করছে। তুমি যেমন হবে, তোমার প্রোটিন কেমন হবে, তোমার গায়ের রং কেমন হবে, সবকিছু নির্ভর করছে ডিএনএর উপর। তাই ডিএনএ কে বলা হয় রাসায়নিক ভিত্তি, বুঝছো? বা জীবের আণবিক ভিত্তি বলা হয়, সরি, জীবনের আণবিক ভিত্তি, মলিকিউলার, আণবিক ভিত্তি, আণবিক ভিত্তি, বুঝছো? তাহলে ডিএনএ এর কাজ কি? বংশগতি, ধারক বাহক, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, ডিএনএ প্রতিলিপন করা, কোষ বিভাজনে হেল্প করা, বৈশিষ্ট্য প্রকাশ করা, এক বংশ পরম্পরা থেকে আরেক বংশ পরম্পরা বৈশিষ্ট্য নিয়ে যাওয়া। তারপর ডিএনএ যদি চেঞ্জ হয়ে যায়, ডিএনএ যদি মিউটেশন হয়, ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, তখন কি হবে? বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নতুন প্রকরণ তৈরি করা, এটাও কি ডিএনএ এর কাজ। তাহলে বংশগতির ধারক, বংশগতির বাহক, ঠিক আছে? নতুন প্রকরণ তৈরি, বংশগতি স্থানান্তর, বৈশিষ্ট্য প্রকাশ, প্রোটিন তৈরি, সবকিছু হচ্ছে ডিএনএ এর কাজ। সবকিছুই কি ডিএনএ এর কাজ। অর্থাৎ ডিএনএ এর মধ্যে আছে আমাদের জীবনের নীল নকশা, জীবনের নীল নকশা। 3-5 বোঝাচ্ছে, কোনো সমস্যা নাই। এই 3-5 দিয়ে বোঝাচ্ছে আমি কার্বনের সংখ্যা। অর্থাৎ এই সুতাটা তুমি যদি উপর থেকে দেখো, তাহলে দেখবা 3 নাম্বার কার্বন সবার দিকে লেগে আছে, নিচে থেকে দেখবা 5 নম্বর কার্বন। এটা হচ্ছে 3 এবং 5। আবার এই সুতাটা তুমি দেখবা, এটা উপর থেকে দেখলে 5 দিয়ে শুরু হয়েছে, 5 নম্বর কার্বন দেখা যাচ্ছে, 5। আর নিচ থেকে দেখলে 3 নম্বর কার্বন। তাই এটা হচ্ছে 5 নম্বর কার্বন দিয়ে সুতাটা শুরু হয়েছে, আর যে শেষ হয়েছে, এই যে শেষ নিউক্লিওটাইডটার লেজের দিকে আছে 3 নম্বর কার্বন। এটাই একটা আরেকটা সুতা একে অপরের পরিপূরক। মাস্টার মলিকিউল হচ্ছে, মাস্টার কি করে? সবাইকে শেখায়, সবাইকে কন্ট্রোল করে। এই ডিএনএ অণুটাই কি করে জানো? সবাইকে কন্ট্রোল করে। মানে ডিএনএ এর মধ্যে যেমন কোড করা আছে, আল্লাহ তাআলা যেমন প্রিন্ট করে দিয়েছে, কোড আমরা পরে দেখব। এই দেখো, এজি, এসিটি, এই তিনটা মিলে কি হয় জানো? এই তিনটা মিলে হয় একটা কোড। তুমি বন্ধুকে বলো, বন্ধু আমি তানজিম স্যারের ক্লাসে তোমাকে টাইপ করব পিপিপি, পিপিপি টাইপ করলে তুমি বুঝবা আমি খেলার কথা বলছি, বাংলাদেশের খেলা। সো ডিএনএ এর ক্ষেত্রে এই যে এসিটি যে আছে, নাইট্রোজেনাস ক্ষারগুলা তুমি নামকরণ করছো, এইগুলা দিয়ে তোমার কি করা যায় জানো? কোডিং করা যায়। তিনটা মিলে একটা কোড হয়। এই কোডগুলা কি প্রকাশ করে? এই কোডগুলা প্রকাশ করে তার মধ্যে প্রোটিন কি হবে, আর প্রোটিন প্রকাশ করে তোমার বৈশিষ্ট্য কি হবে। তাহলে ডিএনএ এর মধ্যে কোড আকারে সকল বৈশিষ্ট্য আছে না? সকল বৈশিষ্ট্য আল্লাহ ছেপে দিচ্ছে না? এই জন্য যেহেতু এই অণুটার মধ্যে সবকিছু আছে, এটাকে বলা হয় মাস্টার মলিকিউল। ঠিক আছে? এটাকে বলা হয় মাস্টার মলিকিউল। 1 2 3 4 5 চিত্রে দেখান। তুমি মনে হয় পরে আসছো রে ভাই, তুমি 1 2 3 4 5 চিত্রে দেখো নাই, কি বলো? এই দেখো, 1 2 3 4 5 আমরা চিত্রে দেখাইছি। ক্লিয়ার? এখন আমার কথা সবাই শোনো। আজকে আরএনএ থাক, আরএনএ পড়লে তোমাদের মাথা ওলা যেতে পারে, কোনো সমস্যা নাই, টেনশন নিও না, আমি আরএনএ পড়ায় দিব। তোমাদের একটা কথাই বলি, তোমরা শিখোর সাথে থাকো, তোমাদের সবার আগে ইনশাল্লাহ সিলেবাস শেষ হবে। মানে টেস্ট পরীক্ষার আগেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। এই যে এইচএসসি 26 ব্যাচ, ওদের আমরা সিলেবাস শেষ করে দিছি কখন জানো? গত মাসে। ওদের টেস্ট পরীক্ষা আরো 2 মাস পর। সো তোমরা জাস্ট আমাদের ক্লাসের সাথে আগাও। আমি যে আসমি সেশনে বলেছি, ওইভাবে রুটিনটা সেট করে আমাদের ক্লাসের পড়াগুলো শেষ করো, তোমার সিলেবাস শেষ হবে ইনশাল্লাহ। ভাই এক্সামে ডিএনএ ছবি আঁকলে তুমি ওইটা দিবা, ওই যে বইয়ের যে স্পাইরাল করা আছে এটা দিবা, মানে এই টাইপের দিবা। হ্যাঁ, এইটা দিবা, ডিএনএ ছবি আসলে বই যেটা আছে। ঠিক আছে? শুধু আমাকে বিশ্বাস করলে হবে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, সব ভাইয়ার প্রতি বিশ্বাস রেখে ভাইয়াদের কথাগুলা মানার চেষ্টা করতে হবে। দেখবা নিজের উন্নতি লক্ষ্য নিজেই করতে পারবা। আচ্ছা, তাহলে আমি আরএনএ কি করব? নেক্সট ক্লাসে পড়াবো? নেক্সট ক্লাসে পড়াই, আজকে তো সময় হয়ে গেছে, তোমরা আগে একটা ক্লাস করছো আই গেস। ওকে, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ওই যে যেটা বললাম যে নেক্সট ক্লাসটা
তোমাদের স্যাটারডে ক্লাসটা আমার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে পোস্টপোন করার থেকে আমি সুন্দর করে বুঝায়া বারবার বুঝায়া তোমাদের মতো করে রেকর্ড করে রাখলাম, তারপর ওই দিন দেখে নিলা। ঠিক আছে, এটাও করতে পারি, এতে মন খারাপ করবা না। আমি বিশ্বাস করি যে এটা আমার তোমাদের প্রতি আমার একটা রাইট আছে, বাট এটা মাথায় রাখো ভাইয়া, যাই করে আমাদের ভালোর জন্য করবে ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তোমরা আমাকে হেল্প করেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। আবার অনেকে দেখো, আজকে নর্মালি আমি যখন ক্লাস শেষ করি 1000-এর আশেপাশে লোকজন থাকে, ক্লাস শুরু করে আর অনেক। আজকে এখানে লোক আছে 700, এখানে লোক আছে কি 700। এটা কি ডিফাইন করে বলো তো? তোমার জীবনে কম্পিটিশন বাড়বে, বুঝছো? তোমার জীবনের কম্পিটিশন বাড়বে, এটাই স্বাভাবিক। বাট কম্পিটিশন যত কঠিন হবে তত দুর্বল লোকরা পেছনে পড়ে যাবে। তুমি পেছনে তাকায় দেখবা তুমি একাই দৌড়াচ্ছ, কম্পিটিশন কঠিন হচ্ছে, তুমি একাই দৌড়াচ্ছ, দুর্বল লোকেরা ছাকনির মাধ্যমে আগেই কিন্তু আটকে গেছে। এই যে 670 জন বা 700 জন আছো, দে আর দ্য রিয়েল ফাইটার্স। এরকম স্ট্রং থাকতে হবে, এরকম টাফ নিজেকে তৈরি করতে হবে। আদারওয়াইজ টাফ কন্ডিশনে ইউল প্যারিশ, যেমন অনেকেই প্যারিশ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সো উইল বি টাফ, উইল মেক আওয়ারসেলফ টাফ, উইল বিলিভ দ্যাট উই ক্যান এন্ড উইল ফাইট টিল দ্য এন্ড। ঠিক আছে, এটা হবে আমাদের মটো। সো থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে, অথবা নেক্সট ক্লাস এমনভাবে সুন্দর করে সাজিয়ে করাবো যেটা তোমরা রেকর্ডের পেয়ে যাবা, যদি করাইতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর গিভিং অ্যাপ্রুভাল। ওকে, আসসালামু আলাইকুম। স্প্যাম মেসেজ মনে হইলো, জুম করো। এটা কি? কি কি ফটো এটা? কে দিছে এটা? আসিফ কে দিয়ে ছবি বানায় নাকি? ও কমেন্টে প্রম্পট দিচ্ছে না? এই ওয়াসিফ, তোমার একটা বাড়ির কাজ রইলো, তুমি ডিএনএ এর মডেল বাসায় বানাবা, বুঝছো? মডেল বানায় আমাকে দেখাবা। তুমি এখানে এসে কমেন্টে প্রম্পট দিচ্ছ, বোকা ছেলে।